আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকে আমাদের 3 নম্বর সেশন। আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু হচ্ছে বিমানবন্দর, হোটেল, ক্যাটারিং এবং বাস গাইডলাইন। আম, প্রথমেই আমরা বিমানবন্দর এবং বিমানবন্দর আমাদের করণীয় কি এই বিষয়ে জানবো। আপনাদের অলরেডি গ্রুপে এই ম্যাপটা দিয়ে দেওয়া হয়েছে। এটা এই বছরের হজ ক্যাম্পের ম্যাপ। যারা ঢাকা শহরে আছেন তারা অবশ্যই চেনেন, এবং যারা বাইরে থেকে যাবেন তারা গুগল ম্যাপ ব্যবহার করতে পারেন। এবং কাউলার যে রাস্তাটা, এই যে এই পাশের রাস্তাটা, এই পাশ দিয়ে প্রবেশ করতে হবে। এটা মাথায় রাখবেন, তাহলে আপনাদের যাত্রাটা ইজি হবে। এখানে গ্রিন কালারে দেখাচ্ছে কাওলা দিয়ে প্রবেশ করে দক্ষিণ খানের এই পাশ থেকে প্রস্থান, এবং রাস্তার ওই পারে শাহজালাল বিমানবন্দর, এখানে চলে আসবে গাড়িটা। এই যে ক্যাম্পের পেছনের দিকে গাড়ি থাকে, বাস থাকে, বাসে জাস্ট উঠে আপনাদেরকে এখানে পৌঁছায় দিবে। তো এই রাস্তা দিয়ে আমরা প্রবেশ করব, এটা মাথায় রাখবেন। ট্যাক্সি, সিএনজি বা গাড়ি যেটা নিয়ে আসেন না কেন, ওই রাস্তা দিয়ে আসার চেষ্টা করবেন আপনারা। আর আহ, সাথে ভিসার একটা কপি রাখবেন। আপনাদেরকে ভিসার কপি পাঠিয়ে দেওয়া হবে, আপনাদের সবার ভিসা হয়ে গেছে। আপনারা নিজেরা চাইলেও সার্চ করে ডাউনলোড করতে পারেন, আমরা আপনাদের পাঠিয়ে দেব। ভিসার কপিটা মোবাইলে রাখবেন, এবং প্রিন্ট করে নিয়ে গেলে ভালো হয়, যেহেতু চেকিং হবে। আপনি যদি হজযাত্রী না হন তাহলে আপনাকে ক্যাম্পের ভিতর ঢুকতে দেবে না, তো এটা চেক করার জন্য প্রিন্ট ভিসাটা দেখবে। প্রিন্ট করতে হবে সাকিব। হ্যাঁ, হজ প্রিন্টটা ক্যাম্পে করতে মানে হবে, এটা ওমরায় অবশ্যই। লাগে না, ওমরায় প্রিন্ট না করলেও হয়, বাট হজের জন্য প্রিন্ট করতে হবে। এবং আমরা বলবো যে আপনারা প্রত্যেকে অন্তত 2 কপি কালার প্রিন্ট করে আনলে ভালো হয়। কারণ এটা আপনার ওখানে গিয়েও কিন্তু কাজে লাগবে। ধরুন মক্কায় তো এখন শুধুমাত্র হাজি এবং মক্কার বাসিন্দারা ছাড়া, হারামের বাসিন্দারা ছাড়া সবার প্রবেশ নিষেধ। তো যে কোনো সময় গতবার যেটা মানে অনাকাঙ্ক্ষিত ভাবে হয়েছে যে অনেক অনেক সময় মসজিদে ঢোকার সময় ভিসা চেক করছে। হ্যাঁ। তো এই বছর কেমন হবে আমরা জানি না। ওরা কতটুকু এক এক সময় হার্ড লাইনে থাকে, কখনো আবার সফট হয়ে যায়। তো ভিসাটা সাথে রাখাটা জরুরি। মানে ভিসাটা আপনি কালার প্রিন্ট করে 2 কপি রাখলে আপনার 1 কপি সবসময় আপনি হয়তোবা আপনার যেটা মানি ব্যাগ বা যে কোনো কাঁধের ব্যাগ, ওখানে আপনি সবসময় 1 কপি রেখে দিলেন। আরেক কপি আপনি শুধুমাত্র ইমিগ্রেশন বা এইসব কাজের জন্য রাখলেন। কারণ বলা যায় না, কখনো হয়তো আপনি মসজিদ আল হারামে ঢুকতেছেন, হঠাৎ করে বলবো যে তুমি ভিসা দেবো। গত বছর এই কাঠির ব্যাপারটা অনেক বেশি হয়েছে। অনেককে ধরে নিয়ে গেছে, মানে লিটারালি ধরে নিয়ে গেছে ওরা, যে ও কোনো ভিসা টিসা দেখাতে পারেনি। কারণ গ্রাম থেকে অনেকে যায়, ওর তো মোবাইলেও থাকে না আসলে। তো ধরে নিয়ে গেছে, পরবর্তী এজেন্সির লোকজনকে ছুটাই আনতে হয়েছে। তো আপনারা এই জন্য বলতেছি সবাই 2 কপি করে অ্যাটলিস্ট ভিসাটা প্রিন্ট করবেন, এবং 1 কপি সার্বক্ষণিক আপনার সাথে ছেলেরা মানি ব্যাগে রাখতে পারেন বা কাঁধের ব্যাগে রাখতে পারেন, সবসময় রাখবেন। এমনি হয়তো বা দেখবেন যে পুরো 40 দিনে কেউ চায় নাই, কিন্তু হঠাৎ করে একদিন চাইছে, তখন আপনি দেখাতে পারেন, এরকম যেন না হয়। জি। তো এটা আপনাদেরকে হয়তোবা দেখাতে হবে, দেখায় এটা প্রবেশ করবেন আপনারা। আহ, তো এই জন্য সাথে রাখবেন, এবং এখানে কি কি হবে সেটা সামনে দেখতেছি। জাস্ট ম্যাপটা আপনারা আপনাদের সাথে রাখবেন, এবং গুগল ম্যাপটাও ব্যবহার করতে পারেন যারা বাইরে থেকে আসবেন। আচ্ছা, হজ ক্যাম্প এবং বিমানবন্দর আমাদের করণীয় কি? আমাদের অনেকগুলো করণীয় আছে। আমাদের যারা লং প্যাকেজে আমরা যাচ্ছি, তারা বিমানবন্দর থেকে আমাদের যাত্রা হবে মূলত 10ই মে দিবাগত রাত 2টায়, অর্থাৎ এটা টেকনিক্যালি 11ই মে। যেহেতু রাতের 12টার পরে ডেট চেঞ্জ হয়ে যায় ইংরেজিতে, এটা আসলে 11ই মে রাতের 2টা। কিন্তু আমাদের দেশের হিসেবে আমরা যখন চিন্তা করি যে 10 তারিখ রাতে, অর্থাৎ 10 তারিখ দিবাগত রাত 2টায়, তো সেই হিসেবে আমাদের 12 ঘন্টা আগে কিন্তু হাজ ক্যাম্পে পৌঁছাতে হবে। মানে অ্যাটলিস্ট 12 ঘন্টা আগে। মানে তারপরে 13 ঘন্টা, 14 ঘন্টা, 15 ঘন্টা আগে আসলে আরো ভালো। আহ 12 ঘন্টা আগে হয় দিনের 2টা। তো আপনারা চেষ্টা করবেন যাতে 2টা কোনোভাবে এক্সিড না করে। আপনারা যদি একদম ফজরের পরে চলে আসেন আমরা আরো খুশি, আপনাদের কাজ ইজি হবে, আপনারা রেস্ট করবেন, সমস্যা কি। আশকোনা হজ ক্যাম্প এখন অনেক বেশি ডেভেলপড হয়ে গেছে আগের চাইতেও। ওখানে বেশ ভালো টয়লেট ফেসিলিটিস আছে, রেস্টিং ফেসিলিটিস আছে। এমনকি ওখানে আপনারা চাইলে বেডিং ভাড়া নিতে পারেন উপরে, যে আপনি ওখানে জাস্ট রেস্ট করবেন, একটা স্মল অ্যামাউন্ট দিয়ে আপনি ওখানে মানে কিছুক্ষণ শোয়ার জন্য বেডিং ভাড়া নিতে পারেন। তো ওখানে রেস্ট নেওয়াটা আপনার জন্য ডিফিকাল্ট কিছু হবে না, চাইলে সেটাও করতে পারেন, আর্লি মর্নিং চলে আসতে পারেন। তবে 2টা হচ্ছে আমাদের কাট অফ পিরিয়ড, 2টার মধ্যে আপনারা পৌঁছাবেন যেভাবেই হোক। তো এই জন্য আমরা আমাদের যারা ঢাকা শহরে আছেন তাদের জন্য হয়তোবা আমরা খুব বেশি
আহ, জোরাজুরি করবো না, কিন্তু যারা যারা ঢাকার বাইরে থেকে আসবেন তারা একটু সতর্ক থাকবেন যে আপনি যখন ঢাকার বাইরে থেকে ঢাকা এসে প্ল্যান করছেন যাতে আপনি ওইভাবে নিজেকে শিডিউল করে নেন যে আপনি অ্যাটলিস্ট ঢাকা শহরে সকালবেলা প্রবেশ করবেন। সবচেয়ে ভালো হয় যারা চিটাগং থেকে যাচ্ছেন কিংবা বগুড়া খুলনা থেকে যাচ্ছেন তারা রাতের বেলায় যদি গাড়িতে উঠে যান তাহলে ফজরের পর পর ইনশাআল্লাহ আপনারা ঢাকা এসে পৌঁছাবেন, যদি রাস্তায় খুব বড় ধরনের কোনো সমস্যা না হয়। এটা থাকবে আমাদের রেকমেন্ডেশন। আপনারা সকাল সকাল ফজরের পরে চলে আসেন, ওখান থেকে সরাসরি আপনার ক্যাম্পে চলে আসেন, এরপর সারাদিন ওখানে থাকেন, সমস্যা নাই। আপনি লেট করলে আপনার বিশাল বিপদ, আপনি যত আর্লি আসবেন আপনার কোনো বিপদ তো নেই, বরং আপনার জন্য সুবিধা, আপনি রেস্ট করতে পারবেন। এবং আমাদের সব গ্রুপ যখন একসাথে হবে এখানে কিন্তু শুধুমাত্র এটা খেয়াল রাখবেন, এখানে যে শুধুমাত্র মাসনুন হজেন উমরার সবাই আসলে যে ইমিগ্রেশন শুরু হয়ে যাবে বা আমাদের কার্যক্রম শুরু হয়ে যাবে সেটা না। যেহেতু আমরা অ্যালায়েন্সের মাধ্যমে যাচ্ছি এবছর, অনেকজন আসবে। তো আমাদের যেই লাইসেন্সের এগেনস্টে যারা রেজিস্টার করেছেন সবাইকে যদি একসাথে না হয় তাহলে যেটা হয় আমাদের প্রসেস শুরু করতে ডিলে হয়ে যায়। তো আমাদের যে অ্যালায়েন্স এখানে অ্যাটলিস্ট আমাদের 150 প্লাস হাজি থাকবে বিভিন্ন গ্রুপের। তো সবাই একসাথে আমরা চেষ্টা করব 12টার মানে 12 ঘন্টা আগে সবাই যাতে পৌঁছে যায়, এবং তখন একসাথে মুভ করতে হবে। এখন দেখা যাচ্ছে কি আমরা হয়তো বা 149% চলে আসছে, একজন আসে নাই এখনো। ওই একজনের জন্য কিন্তু সবাই ওয়েট করতে থাকবে, কারণ এটা একটা গ্রুপ প্রসেস। আপনি এখানে হাজ ক্যাম্পে যেসব কার্যক্রম আছে এগুলো সব গ্রুপ প্রসেস হয়। তো একজন যদি অনুপস্থিত থাকেন তার জন্য ওয়েট করতে করতে আসলে দেখা যায় কি বাকিরা হয়তো বা বিরক্ত হয়ে যেতে পারে, বা বিরক্ত হওয়ার চেয়ে বড় কথা হচ্ছে আপনি প্রসেসটাকে ডিলে করে ফেলবেন। তো এটা যাতে না হয়, অ্যাটলিস্ট মাসনুন হাসান উমরার যারা হাজি আছে তাদের যাতে এই সমস্যাটা না হয়, যে আমাদের এন্ড থেকে আমরা ক্লিয়ার আছে, আমরা সবাই সময় মতো পৌঁছে গেছি। জি। তো আপনাদেরকে তাকে একটু শিওর, ভিসা শিওর। নিয়ে যেহেতু কথা হচ্ছিল, একটা মানে এটা সুখবর বলি, সবাই একটু মানে আমরা শুক্রিয়া করি আল্লাহর কাছে, আলহামদুলিল্লাহ আমাদের সবার ভিসা আলহামদুলিল্লাহ হয়ে গেছে এবছর। আপনারা জানেন যে গতকালকে টোটাল মনে হয় প্রায় 7-8 জন যেতে পারে নাই ভিসা জটিলতার কারণে। আসলে সৌদি ভিসা জটিলতা এখনো কাটে নাই। হজ নিয়ে ভিসা এখনো মানে ওমরা তো বন্ধই, হজ নিয়েও এখনো ভিসা অনেক প্রবলেম হচ্ছে। গতকালকে ফ্লাইট ছিল যেতে পারেনি, এরকম অনেকে আছে। আসলে এটা তাকদীরের ব্যাপার। তো এইখানে আমরা সকলেই আসলে মানে এটা অবশ্যই আল্লাহর কাছে অনেক অনেক লাখ লাখ শুক্রিয়া। এটা আমাদের কোনো ক্রেডিট না, তবে আল্লাহ আল্লাহ তালা চাইছেন আমাদের জন্য সহজ করে দিচ্ছেন। আমাদের আহ, যারা হাজি আছেন আলহামদুলিল্লাহ সবার ভিসা অলরেডি হয়ে গেছে। কেউ কেউ হয়তো বা পেয়েও গেছেন। সাকিব, পাঠানো হয়েছিল সবাইকে? না, সবাইকে পাঠানো, একজন ভাই অ্যাপ্লিকেশন করার জন্য লাগতেছিল না, আলাদা করে পাঠানো হয়েছে। আচ্ছা, তাইলে আমরা অসুবিধা নেই, পাঠিয়ে দিব সবাইকে। সবার ভিসা আলহামদুলিল্লাহ হয়ে গেছে। এটাই আপনাদেরকে জানালাম। সবাই একটু আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করবেন। এটা আমাদের মানে খুব টেনশনের একটা ব্যাপার থাকে তো এটা। তো অনেক বড় একটা ব্যাপার আর কি। এই জন্য সবাইকে অনুরোধ করছি আল্লাহর কাছে সবাই শুক্রিয়া করবেন। অবশ্যই, এটা আসলে আমরা আজকেও নিউজে দেখেছি যে অনেকে যেতে পারেন নাই, এজেন্সির এন্ড থেকে তাদেরকে ভিসাটা মানে প্রসেস করতে তারা লেট করে ফেলছে, যার ফলে ফ্লাইট মিস হয়ে গেছে। তারা যেতে পারেন নাই। তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে এই ধরনের পরীক্ষায় ফেলেন নাই, আমাদের সবারই ভিসা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ শুক্রিয়া আদায় করি আমরা। আচ্ছা, লাগেজে এবং পাসপোর্টে আপনাদের বেশ কিছু ট্যাগ এবং স্টিকার লাগানো হবে, ইভেন ইভেন আপনাকেও আইডি কার্ড দেওয়া হবে। স্পেসিফিক্যালি কি কি করা হবে এগুলো আপনারা হয়তো গেলেই দেখবেন, আমরা কিছু ছবি এখানে দেখাবো। ওগুলো নিয়ে ওয়ারিড হওয়ার কিছু না, এগুলো সব আমাদের কাজ। আপনাদের কাজ শুধু এখানে উপস্থিত হওয়া, বাকিটা ওখান থেকে আমরাই ক্যারি করব। তো আপনাদের লাগেজে কিছু কালার ট্যাগ থাকবে, অর্থাৎ ইয়েলো, রেড, ব্লু এই ধরনের কালার ট্যাগ থাকবে। এগুলো জাস্ট সেগমেন্টাইজ করার জন্য তারা করে, আহ, যাতে হোটেল বাই হোটেল তারা পৌঁছে দিতে পারে লাগেজগুলো। একই সাথে লাগেজে যে কালারের স্টিকার থাকবে দেখা যাবে কি আপনার পাসপোর্টও সেই কালারের স্টিকার আছে। ইভেন আপনার যে আইডি কার্ড দিবে সেখানেও স্টিকার থাকতে পারে। আমাদের বাংলাদেশের হজ বাংলাদেশের সরকারের পক্ষ থেকেও একটা স্টিকার আপনাকে দেওয়া হবে যেখানে আপনার বিভিন্ন ডিটেলস থাকবে। তো এই বিষয়গুলো আসলে ওখানে করা লাগে। এটা আশকোনা হজ ক্যাম্পের মূল কাজ কিন্তু এগুলাই ঘুরে ফিরে। তো এই কাজগুলো করতে একটু সময় লাগে, যেহেতু প্রচুর হাজি একসাথে ওখানে জড়ো হন, প্রচুর এজেন্সির মানুষ একসাথে কাজ করেন, এই কারণে মূলত একটা সময় নিয়ে আসতে বলা হয়। এবং ফ্লাইটের আপনার 4.5 ঘন্টা বা 5 ঘন্টা আগে থেকেই ইমিগ্রেশনের প্রসেসটা শুরু হয়। তো এই জন্য এই কাজগুলো কিন্তু ইমিগ্রেশন আগে শেষ করে ফেলতে হয়। এই কারণে আমাদের বারবার করে রিমাইন্ডার দেওয়া যে আমরা যাতে সময় মতো চলে আসি।
আচ্ছা, লাগেজ পাসপোর্ট আপনারা দিয়ে দিলেন, এখানে সব রকম স্টিকার টিকার লাগানো হয়ে গেল, ট্যাগ লাগানো হয়ে গেল। এখন যখন আপনার লাগেজটা রেডি এবং আপনি বাংলাদেশের পক্ষ থেকে ইমিগ্রেশন, আমরা জানি আমরা বিদেশে গেলে দুই জায়গায় ইমিগ্রেশন হয়। একটা হচ্ছে আপনি যখন একটা দেশ ছাড়ছেন, অর্থাৎ আপনার ডিপার্চার যে কান্ট্রি, আপনার নিজের দেশ, আর একটা হচ্ছে যেখানে আপনি অ্যারাইভ করছেন, অ্যারাইভাল কান্ট্রি। দুই পাশেই কিন্তু ইমিগ্রেশন হবে, আপনাকে দেশ থেকে বের করার সময় ইমিগ্রেশন করবে, অর্থাৎ একটা সিল দিবে পাসপোর্টে যে হ্যাঁ আপনি বাংলাদেশ এত তারিখ লিভ করেছেন, এটা নিশ্চয়তা দেবে সেই সেই সিলটাতে। আবার ওই দেশে যখন আপনি প্রবেশ করবেন তখন একটা সিল দেবে যে আপনি এত তারিখ এই দেশে প্রবেশ করেছেন। এই দুটোকে বলা হয় বেসিক্যালি ইমিগ্রেশন। এবং আপনার বিভিন্ন ইনফরমেশন তারা সার্চ করে দেখবে আপনার কোনো ব্যাকগ্রাউন্ড স্টোরি আছে কিনা, যেটা হয়তো বা সিকিউরিটি ইস্যু ক্রিয়েট করতে পারে, আরো ইত্যাদি নানা ধরনের আরো ব্যাপার স্যাপার আছে। এগুলো চেক করে তারা আপনাকে ইমিগ্রেশনটা দেবে। এখন হজের যেই ইমিগ্রেশন প্রসেস, সেটা বাংলাদেশে আমরা এয়ারপোর্টে ইউজুয়ালি করে থাকি উমরার ক্ষেত্রে, কিন্তু হজের ক্ষেত্রে উল্টো। হজের ক্ষেত্রে আমরা বাংলাদেশের ইমিগ্রেশনটা করে আশকোনা হজ ক্যাম্পে। হজ ক্যাম্প থেকে আমাদের বাংলাদেশের ইমিগ্রেশন পার্ট হয়ে যাবে, আপনাকে এয়ারপোর্ট গিয়ে বাংলাদেশে ইমিগ্রেশন করা লাগবে না। ওই হজ ক্যাম্প থেকে আপনার ইমিগ্রেশন হয়ে যাবে। এবং সৌদি ইমিগ্রেশন যেটা, সেটা সৌদি আরব গিয়ে করবে না, সেটা এয়ারপোর্টে করবে, আমাদের ঢাকা এয়ারপোর্টে। অর্থাৎ আপনি যখন আশকোনে হজ ক্যাম্পে থাকবেন তখন আপনার বাংলাদেশের ইমিগ্রেশন হয়ে যাবে। এরপর আপনি গাড়ি নিয়ে আপনাকে বিমানবন্দরে ঢুকাই দেওয়া হবে। সেখানে গিয়ে আপনি সৌদি এয়ারলাইন্সের বা মানে সৌদি আরবের যারা ওখানে কর্মকর্তা আছেন, তারা আপনার ইমিগ্রেশন ওখানে করবে। তাহলে আপনার ওই জেদ্দাতে নেমে আর কোনো ইমিগ্রেশনের কাজ থাকবে না। অর্থাৎ বোথ এন্ডের ইমিগ্রেশন এখানেই শেষ। এটা একটা চমৎকার সিস্টেম। আমাদের সৌদি সরকার থেকেও এই কাজটা, ইনিশিয়েটিভ যে নেওয়া হয়েছে, এটা আমাদের জন্য অনেক কিছু সহজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। নাইলে ওখানে গিয়ে আবার ইমিগ্রেশন করতে অনেক সময় লাগে, অনেক লম্বা লাইন, একটা লম্বা জার্নির পর আবার ইমিগ্রেশনে দাঁড়ানো। তো এই জন্য আমরা একটা শুক্রিয়া আদায় করি আল্লাহর কাছে যে এটা একটা সহজ সমাধান চলে এসছে। তো বাংলাদেশের পক্ষে যখন আপনি ইমিগ্রেশন করবেন আশকোনা হজ ক্যাম্পে, তখনই আপনার লাগেজটা নিয়ে নেওয়া হবে। কোন লাগেজটা? চেক ইন লাগেজ, যেটা আপনি দিয়ে দিবেন, কনভেয়ার বেল্টে দিয়ে দিবেন। হ্যান্ড লাগেজ না, হ্যান্ড লাগেজ আপনার কাছেই থেকে যাবে। কিন্তু যে লাগেজটা আপনি চেক ইন লাগেজ হিসেবে দিয়ে দিবেন, সেই লাগেজটা নিয়ে নেওয়া হবে। লাগেজটা যখন আপনি দিয়ে দেবেন ইমিগ্রেশনের সময়, ঠিক ওই সময় যখন তারা বোর্ডিং ট্যাগ ট্যাগ লাগাবে, সুযোগ হলো ওই সময় একটা ছবি তুলে নেবেন লাগেজের। আমরা লাস্ট সেশনে বলেছি যে লাগেজ অনেক সময় হোটেলে পৌঁছাতে সময়ও লেগে যেতে পারে। এটা 24 ঘন্টা থেকে শুরু করে 3-4 দিনও লেগে যেতে পারে, আল্লাহ আলাম। কিন্তু আমাদের প্রস্তুত থাকা লাগবে এই ধরনের সিচুয়েশনের জন্য, যাতে কোনো কারণে লাগেজ মিসিং যদি হয়, মিসিং বলবো না, আমি এটাকে মিসপ্লেস বলবো, কারণ লাগেজগুলো মিসিং হয় না, বেসিক্যালি এগুলো মিসপ্লেসড হয়ে যায়। তো মিসপ্লেস যদি হয়ে যায়, সেক্ষেত্রে আপনার এটা খুঁজে বের করার জন্য আপনার আরো ইজিয়ার হবে। লাগেজের মধ্যে লাগেজের ছবি যদি আপনি তুলে রাখেন, আপনি 2-4টা স্ন্যাপ নিয়ে রাখলেন উপর নিচে করে, বা ট্যাগ যেখানে লাগাইছে ওই সাইড করে, বা পুরো লাগেজের একটা ছবি নিয়ে রাখলেন, মোবাইলে রেখে দেন 2-4টা ছবি, ইন কেস আল্লাহ না করুক যদি লাগেজ মিসপ্লেস হয়ে যায়, ওই ছবিটা আপনার হয়তো বা কাজে আসবে। ওইটা ছবি না তুললেও যে আপনি লাগেজ খুঁজে পাবেন না, ব্যাপারটা এরকম না। কিন্তু ছবিটা থাকলে আপনার সুবিধা হয়, যে কোনো কিছু আপনি একটু সেফ সাইডে থাকলেন। এই জিনিসটা আমরা করবো ইনশাল্লাহ। যেটা বললাম, হাজ ক্যাম্পে বাংলাদেশের ইমিগ্রেশন হবে এবং এয়ারপোর্টে সৌদি ইমিগ্রেশন হবে। আর পাসপোর্ট, আপনি সর্বশেষ পাসপোর্টটা জমা দিবেন। আমরা বলেছি সবগুলো পাসপোর্ট যেগুলো এমআরপি মেশিন রিডেবল পাসপোর্ট, সেগুলো নিয়ে যাবেন, কিন্তু জমা দিবেন একদম লেটেস্টে, যেটা আপনি এখন ইউজ করছেন সেটা জমা দিবেন পাসপোর্ট। পাঁচগ্রাম থেকে আপনাকে বাস করে এয়ারপোর্টে নিয়ে যাওয়া হবে। চেক ইন লাগেজ দিয়ে দেওয়ার পরে একেবারে আপনি মক্কা হোটেলে গিয়ে সেটা রিসিভ করবেন, যেমনটা আমরা গত ক্লাসে বলেছিলাম। আমরা সুশৃঙ্খলভাবে বিমানের বোর্ডিং করব। গ্রুপ থেকে একদম বিচ্ছিন্ন হতে পারবেন না বোর্ডিং করার সময়। আমরা একই সাথে আমাদের ওস্তাদ থাকবেন, আমরা থাকবো, আমরা যারা ওখানে ভলান্টিয়ার আছে সবাই থাকবো। তো এখানে আসলে গ্রুপ থেকে বিচ্ছিন্ন হওয়ার সুযোগ নাই। কিন্তু স্টিল অনেকে দেখা যায় কি, মানে এদিক ওদিক মুভ করতে থাকেন, কিংবা তখন ওয়াশরুমে যেতে যেতে চান, কিংবা সলাতের টাইম হলে এখানে সলাৎ পড়ে ফেলতে চান। তো এরকম যদি সিচুয়েশন হয়, তখন অনেক সময় দেখা যায় কি দলছুট হয়ে যেতে হয়। কোনো কারণে যদি হয়ে যায় তখন একটু ডিফিকাল্টি ফেস করে, কারণ আপনি তখন একা একা বোর্ডিং করবেন, কিংবা বোর্ডিং করার পরে যে গাড়িটা আপনাকে নিয়ে যাবে সেখানে আপনাকে হয়তো বা আপনার গ্রুপের অন্যদের আপনি দেখবেন না। এই ধরনের আমার মনে হয় না কোনো দরকার আছে এই ধরনের দলছুট হওয়ার। আমরা একটু ধৈর্যশীল হব, সবর করবো, এবং সবাই একসাথে থাকবো। এখানে অনেকে আছি আমরা যারা আগে উমরা করেছি, কিংবা এখানে অনেকে আছি যারা রেগুলার আমরা ফ্লাই করি।
তো আমাদের একটা কিন্তু অভিজ্ঞতা আছে কিভাবে ফ্লাই করতে হয় না করতে হয় সবকিছু আমরা জানি, কিন্তু ওইটা একটা আমাদের জন্য হয়তো এক্সট্রা কনফিডেন্স আমাদেরকে দেয় যে আমি তো সমস্যা আমি কোথাও হারাবো না। বাট স্টিল এটা যেহেতু একটা আমরা যেটা এটাকে বা আরবিতে আমরা তো কাফিলা বলছি তাই না, কাফিলা মানে সবাই একসাথে মুভ করা। তো আমাদের এই মানে পদ্ধতিটা অনুসরণ করা উচিত যে আমরা সবাই একসাথেই মুভ করব। আমি জানি, আমি বুঝি কি করতে হয় না করতে হয়, কিন্তু স্টিল আমি এখানে একসাথে থাকার চেষ্টা করব। এরপরে ইহরামের কাপড় আপনি হাজ ক্যাম্পেই পরিধান করে ফেলতে পারেন, অথবা এয়ারপোর্টে গিয়ে পড়তে পারবেন। হাজ ক্যাম্পের মধ্যেও আপনার জায়গা আছে পরার, অথবা আপনি এয়ারপোর্টের তিনতলায় মসজিদ আছে, দোতলা তিনতলাতে, সম্ভবত তিনতলাতে মসজিদ আছে, আপনি সেখানে গিয়েও ইহরাম পড়তে পারেন। ওয়াশরুমে গিয়ে ক্লিন হয়ে আপনি ফ্রেশ হয়ে আপনি ইহরাম পড়তে পারেন। তবে ইহরামের কাপড় পরলে ইহরামের নিয়ত করা যাবে না। ইহরামের কাপড় পরা ইহরামের নিয়ত করার মধ্যে পার্থক্য আছে, এটা উস্তাদ আপনাকে অবশ্যই বলছেন, এটা মাথায় রাখবো। নিয়ত আমরা করব যখন আমরা মিকাত ক্রস করব তখন, এখন না। এটা জাস্ট আমি ইহরামে কাপড় পরছি, এখন আমি মুহরিম অবস্থায় আসি নাই, কারণ আমি ওই সময় মিকাত ক্রস করার সময় প্লেনের মধ্যে তো আর ইহরামের পোশাক পরতে পারবো না, এই কারণে আমরা আগে পরে ফেলি। ট্যাগিং এর কিছু এক্সাম্পল দেখেন। এই যে এইটা হচ্ছে আমাদের গভর্নমেন্টের ট্যাগিং। আপনার মাকতাব নাম্বার থাকবে, হ্যাঁ, পিলগ্রিম আইডি থাকবে, এগুলো সবগুলো থাকবে, একটা স্টিকার লাগিয়ে দিবে একটা ফ্ল্যাট সারফেসে। এটা একজনের ব্যাগে যে এক্সাম্পল, জাস্ট আপনারা আইডিয়া নেওয়ার জন্য নিতে পারেন কিভাবে আপনারা লিখতে পারেন। অনেকে দেখা যায় কি এই সারফেসটা মনে করেন রেড সারফেস যেটা দেখতে পাচ্ছেন, এখানেই পার্মানেন্ট মার্কার দিয়ে লিখতে থাকেন ব্ল্যাক কালার দিয়ে, কিন্তু সেটা রিডেবল হয় না, অর্থাৎ পড়া যায় না মূলত। এটা না করে এই পদ্ধতিটা মানে অনুসরণ করতে পারেন। উনি সম্ভবত একটা ক্যালেন্ডারের ব্যাক পার্ট এর উপরে লিখেছেন এবং সেইটাকে চারপাশে মাস্কিং টেপ দিয়ে তিনি ঘিরে দিয়েছেন। এটা একটা গুড এক্সাম্পল হতে পারে, যেহেতু এখানে আপনি তখন লেখার জন্য স্পষ্ট জায়গা পান। এটা আপনি লিখতে পারেন, এবং এখানে যেসব ইনফরমেশন দিয়েছে সবকিছু লাগবে না। আপনারা এখানে আহ, মূলত আপনার নাম, আপনার ন্যাশনালিটি, এখানে ন্যাশনালিটিতে তিনি মিস করেছেন যদিও বা, দেওয়াটা উচিত। ন্যাশনালিটি বাংলাদেশ দিবেন, কারণ যদি কখনো লাগে যে এদিক ওদিক হয়, যাতে আপনার বাংলাদেশের যে হজ ক্যাম্প আছে সৌদি আরবে সেখানে তারা পৌঁছে দিতে পারেন, বা মানে সিভিয়ার কন্ডিশন তারা যাতে বাংলাদেশের যারা দায়িত্বশীল আছেন তাদেরকে পাঠিয়ে দিতে পারেন, কারণ আপনার পাসপোর্ট নাম্বার পিআইডি নাম্বার চেক করে কে বের করবো অত সময় নাই। তো এটা হচ্ছে বাংলাদেশের, আপনি ন্যাশনালিটি লিখবেন, আপনার পিআইডি নাম্বার অবশ্যই লিখবেন, এবং আপনার মোবাইল নাম্বার দিবেন হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। কারণ আপনার মোবাইল আপনি হয়তো রোমিং সবাই করবেন না, তো ওই নাম্বারে আপনাকে পাওয়াটা ডিফিকাল্ট হতে পারে ফোন দিয়ে। তো হোয়াটসঅ্যাপ তো অ্যাভেলেবল থাকে, যেহেতু হোয়াটসঅ্যাপ আমরা যে নাম্বার দিয়ে খুলি, আমি অন্য ডাটাতে সুইচ করলেও হোয়াটসঅ্যাপ ওই নাম্বারেই পাওয়া যায় আমাকে, তো এই কারণে আমরা দেবো হোয়াটসঅ্যাপ নাম্বারটা। মাকতাব মোনাজ্জেম এগুলো না দিলেও চলে, এটা জাস্ট একটা এক্সাম্পল হিসেবে দিচ্ছি। পাসপোর্ট নাম্বারটা দিতে পারেন। এই কয়েকটা বেসিক ইনফরমেশন আপনি রাখবেন যাতে আপনার লাগেজ মিসিং না হয় আর কি। আর এই যে দেখেন পাসপোর্টের ট্যাগ লাগাইছে, এরকম পাসপোর্টের স্টিকার লাগাবে আপনাদের, এটা বাংলাদেশ থেকে আপনাকে একটা দিবে ট্যাগ লাগে যেটা লাগানো হবে। তারপর একটা গভর্নমেন্ট আইডি কার্ড আপনি পাবেন এরকম, আবার একটা ট্যাগও এরকম ইয়েলো ট্যাগ থাকবে। এগুলো এই যে ট্যাগগুলো একই রকম কেন, কারণ এগুলো একই ব্যক্তির, হ্যাঁ একই ব্যক্তির, এই কারণে সবগুলো একই রকম, এবং এভাবেই এটা হোটেলে চলে যাবে লাগেজ, এই কালার ট্যাগ ওয়াইজ চলে যাবে। এটা আসলে এক্স্যাক্টলি কিভাবে কাজ করে পুরো প্রসেসটা এটা ওরাই ভালো জানে, যেহেতু এটা রুট টু মক্কা নামে একটা ইনিশিয়েটিভ, এটা সৌদি আরবের একটা ইনিশিয়েটিভ রুট টু মক্কা, আমরা সার্চ করলে দেখবেন গুগলে। তো ওরা এটাকে সেগমেন্টাইজ করে এই কাজটা করে। প্রত্যেকটা হাজির দেখবেন কমন, যার ব্লু তার দেখবেন পাসপোর্টও ব্লু, লাগেজও ব্লু, এরকম আইডি কার্ডের পাশেও ব্লু, ইভেন আপনাকে যে এই গলায় একটা ঝুলানোর জন্য কার্ড দিবে সেখানেও ব্লু, এই যে এটাও ব্লু থাকবে। এরকম বিভিন্ন ভাবে আপনি দেখবেন কমন কালার, এগুলো এই হোটেল ওয়াইজ আলাদা আলাদা হয়ে যায়। মানে এই লাগেজটা আপনার হোটেলে চলে যাবে। অনেক সময় দেখা যায় কি অনেক একটা হোটেলে ধরেন ব্লু কালারের ট্যাগ সব এক হোটেলে যাচ্ছে, আপনারা নিজেরাও দেখবেন যদি কখনো মিসপ্লেসমেন্টের ইস্যু আসে, দেখবেন অনেকগুলো ব্লু ব্লু লাগেজের মধ্যে একটা রেড লাগেজ দেখা যাচ্ছে। দ্যাট মিনস ওটা 100% মিসপ্লেস হয়েছে। তো ওইটা যার লাগেজ সে হয়তো খোঁজ নিয়ে পরে এটা ওখান থেকে নিয়ে যাবে। এই ওকে, বিমানবন্দর এবং বিমানে করণীয় কি আমাদের? জরুরি জিনিস কেবিন লাগেজে রাখবেন, আমরা আগেই বলেছি। এই ক্ষেত্রে আমাদের আহ, এমনিতেই যারা আমরা ফ্লাই করি বা উমরাতে যাই বা যে কোনো কিছু, আমাদের কেবিন লাগেজে সবচেয়ে জরুরি জিনিসগুলো থাকে।
কিন্তু আবার এই হজের ক্ষেত্রে আমাদের বিষয়টা আরো বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। কারণ আমাদের যেটা বলেছিলাম, অনেক সময় হোটেলে আমাদের লাগেজ, চেক ইন লাগেজ ফেরত আসতে 2 দিন 3 দিন সময়ও লেগে যেতে পারে। সেক্ষেত্রে আমরা অন্তত 2 দিনের চলার মতো কাপড় চোপড় আমরা আমাদের কেবিন লাগেজে রাখতে হয়। কাপড় চোপড় বলেন, ঔষধপত্র বলেন, আদার যে কোনো রিকোয়ারমেন্ট জিনিস যেগুলো আমাদের প্রয়োজন সেগুলো আমরা ওখানে রাখবো। তো জরুরি জিনিসগুলো সবগুলো আপনারা কেবিন লাগেজে রাখবেন। আচ্ছা, তো বোর্ডিং পাসের সময় ফ্যামিলি সিটিং এর ব্যাপারে জানিয়ে দিবেন। এখানে অনেকে আছেন ফ্যামিলি হিসেবে যাচ্ছেন, তো যখন বোর্ডিং করতে যাবেন, বোর্ডিং পাস নিতে যাবেন, তখন যিনি বোর্ডিং পাসের কাজ করছেন বেসিক্যালি তাকে আপনি একটু রিকোয়েস্ট করবেন যে আপনার সিটিংটা যাতে পাশাপাশি দেওয়া হয়। এটা কখন, যদি আপনার অটো অ্যারেঞ্জমেন্ট না হয়ে যায়। এখন অনেক সময় দেখা যায় কি আপনার সিটিং অ্যারেঞ্জমেন্টটা অটো হয়, সেক্ষেত্রে আপনি রিকোয়েস্ট করলেও আসলে তেমন কোনো ফায়দা হয় না। কিন্তু আমরা আমাদের এক্সপিরিয়েন্স থেকে যেটা দেখেছি, আপনি যদি রিকোয়েস্ট করেন তখন আপনাকে কিন্তু ওইভাবেই অ্যারেঞ্জমেন্ট করে দেয়, যেহেতু সিট এভেলেবল থাকে। স্পেসিফিক নাম্বার অফ পিপলের জন্যই সিট অ্যারেঞ্জমেন্ট আছে। তো আপনাকে আপনার মতো করে সে যদি বসাতে চায় বসাতে পারে, সেজন্য রিকোয়েস্ট করতে পারেন। এখানে অনেকে আছেন 3-4 জনের ফ্যামিলি আছেন, অনেকে 2 জনের ফ্যামিলি আছেন। বলবেন আমার এই 4 জন, আমরা একসাথে আছি, আমাদেরকে পাশাপাশি সিট দেন অথবা কাছাকাছি সিট দেন, সামনে পিছে বা পাশাপাশি যেভাবে হোক দেওয়ার জন্য। ইউজুয়ালি তারা এটা এন্টারটেইন করে। তো আপনারা সেটার সুযোগটা নেবেন, গিয়ে বলবেন যে আমার সাথে 4 জন আছে বা আমার সাথে 3 জন আছে, 2 জন আছে, এটা এভাবে করে আমাদেরকে একসাথে দেন। বিমানের খাবার সরবরাহ করার কিছু সময়ের মধ্যে খেয়ে ফেলতে হবে, কারণ এটা আবার তারা নিয়ে নিবে আপনার কাছ থেকে। আপনার যদি ফুড শেষ না করেন অতটুকুতেই তারা নিয়ে নেবে সেটা, কারণ এটা একটা নির্দিষ্ট প্রসেস দিয়ে তারা করে। অর্থাৎ আপনাকে একটা নির্দিষ্ট টাইমে ফুড দিবে এবং নির্দিষ্ট টাইমে সেটা তুলে নিবে। আপনি বলতে পারবেন না যে আমি আরো আধা ঘন্টা পরে দিব, আমি খেয়ে নেই। ব্যাপারটা ওরকম না, আপনারটা নিয়ে নেবে। তো আপনি চেষ্টা করবেন সময়ে সময়ে খেয়ে নিতে। এবং আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট হচ্ছে, যদি ঘুমিয়ে যান, অনেক সময় তারা ডাকে না। আপনি মনে করেন ঘুমাই গেছেন, তাহলে আপনাকে কিন্তু তারা ঘুম থেকে তুলে দিয়ে বলবে না যে খাবার চলে আসছে, আপনাকে ঘুম দেখছে, আপনাকে ডিস্টার্ব করবে না। তো এটা একটু মাথায় রাখবেন। আপনার যদি লং জার্নিতে খিদে লাগবে স্বাভাবিক, তো ঘুমিয়ে যদি যান তখন আবার দেখা যাবে কি ফুড মিস হয়ে যাচ্ছে। তখন আবার হয়তো বা রিকোয়েস্ট করে কিছু যদি সম্ভব হয় হতে পারে, বাট স্টিল একটা প্রসেস ব্রেক হয়ে যায়। এটা মাথায় রাখবেন। বিমানের টয়লেট ব্যবহারে আমরা পরিচ্ছন্নতা বজায় রাখবো, যেহেতু অনেকেই ব্যবহার করবে। আমরা আমাদের দায়িত্বশীলতার পরিচয়টা দেব। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, বিমানে আহ খাবার দেওয়ার ঠিক পর পর আহ মানে বিমানের টয়লেটে ভিড়টা বাড়ে, এবং বিমান অবতরণ করার ঠিক আগে আগেও ভিড়টা বাড়ে। তো ওই সময়টা আমরা অ্যাভয়েড করব বিমান ব্যবহার, মানে টয়লেট ব্যবহারে, কারণ ওই সময়টাতে এত বেশি চাপ থাকবে, আপনি আসলে গিয়ে টয়লেটে জায়গাও পাবেন না। দেখা যাবে কি টয়লেটের দরজার সামনে 4-5 জন দাঁড়ায় আছে, বা অনেকে আরো 3-4 জন 5 জনের এক লম্বা লাইন 6-7 জনের দাঁড়ায় আছে, এরকম হতে পারে। তো তখন আপনার নিজেরই অস্বস্তি লাগবে। সেটা আমরা না করে আমরা যেটা করব সেটা হচ্ছে, আমাদের টয়লেট যখন ফ্রি থাকবে, আমরা আমাদের যতটুকু প্রেসার থাকবে সেটা আমরা রিলিজ করে একটু ফ্রি হয়ে নেব, যাতে আমাদের ডায়ার সিচুয়েশনে আমাদের খুব বেশি প্রেসার না আসে। এগুলো একদম আমি ফ্র্যাঙ্কলি বলতেছি, কারণ এগুলো প্র্যাকটিক্যাল কথাবার্তা। এই জিনিসটা মাথায় রাখবেন। আপনি দেখছেন টয়লেট এখন ফ্রি আছে, আপনার তেমন কোনো প্রেশার নেই, বাট আপনি ওয়াশরুমে গেলে হয়তো আপনার কিছু রিলিজ হতে পারে, আপনি সেটা করবেন। ওয়েট করবেন না যে আমার একটু ভালো করে প্রেশার আসুক তারপরে যাব আমি। তখন দেখবেন এতগুলো মানুষের মধ্যে আপনি তখন আর জায়গা পাচ্ছেন না, এটা আপনার জন্য তখন ডিসকমফোর্টিং হয়ে যাবে। এরপর হচ্ছে উজু করা না গেলে তায়াম্মুম করতে হবে। যদি টয়লেটে আপনি উজু করতে না পারেন, ধরেন সালাদের টাইম হয়ে গেছে, আপনার উজু নাই, আপনাকে অবশ্যই উজু করতে হবে। এখন এই টয়লেটের যে অবস্থা, এখানে প্রথমত আহ যারা টয়লেট ব্যবহার করতেছেন, টয়লেটের বেসিক নিড যেটা, সেটার জন্য হয়তো বা তারা সুযোগ পাচ্ছেন না। আপনি উজু করতে যাওয়াটা তখন ডিফিকাল্ট। এই সময় তায়াম্মুম করবেন, আপনার সবাই তায়াম্মুমের নিয়ম জেনে নেবেন এবং তায়াম্মুম করার চেষ্টা করবেন। অনেক সময় তায়াম্মুমের কিছু মাটি পাওয়া যায় দোকানপাটে, আপনারা চাইলে ওই ধরনের একটা তায়াম্মুম মাটির সাথে রাখতে পারেন, ওটা দিয়ে আপনি তায়াম্মুম করতে পারবেন। আচ্ছা, বিমানে যখন নামাজের সময় হয়ে যাবে তখন কেবিন ক্রুর সহায়তায় নামাজের জায়গাটা খুঁজে নেবেন। সৌদি এয়ারলাইন্সের সম্ভবত পেছন দিকে নামাজের জায়গা থাকে। কেবিন ক্রু যিনি থাকবেন তাকে জিজ্ঞাসা করবেন যে সলাতের জায়গা কোন দিকে আছে, আপনি ওখানে গিয়ে সলাৎ পড়ে নেবেন। অনেক সময় দেখা যায় কি বিমানের টয়লেটের আগের যেই, মানে টয়লেটের জাস্ট সামনেই যে সিটটা, সেই সিটটার সামনে একটু জায়গা থাকে, মানে পা টেনে আপনি আরামসে বসতে পারবেন এরকম। ইউজুয়ালি বাকি সিট গুলোতে পা টানা যায় না, কিন্তু সামনের সিটটা তো পুরাই খালি থাকে। সামনের সিটের সামনে একটু কিছু একটা এরিয়া থাকে যেখানে পা টানা যায়।
অনেকে ওই জায়গায় নামাজ পড়া শুরু করে দেন কারো পারমিশন না নিয়েই। এটা অনেক সময় অন্যদের জন্য চলাচলে বিঘ্নতার সৃষ্টি করে আর কি। তো এইটা করা যাবে না, আপনারা হুজ্জাজ মানুষ, আপনারা আল্লাহর মেহমান হিসেবে যাচ্ছেন, মানুষকে কষ্ট দেওয়াটা তো আপনার জন্য ওয়াইজ না। তো এই জন্য নিজ থেকেই আইডিয়া করে, আচ্ছা আমি এখানে খালি আছে এখানে পড়ে ফেলতেছি, এটা করা যাবে না। এটা না করে আপনি কেবিন ক্রুকে জিজ্ঞাসা করবেন যে আপনি কোথায় কোন ডেজিগনেটেড প্লেস আছে এখানে যেখানে আপনি নামাজ পড়তে পারেন, সেখানে পড়বেন। যদি নামাজের স্থান পাওয়া না যায়, তাহলে এই ক্ষেত্রে আমাদের বসে নামাজ পড়ার যে ব্যবস্থাটা আছে সেটা আমরা অ্যাভেল করতে পারি। সেটা অবশ্যই আপনারা, আমাদের সাথে ওস্তাদ থাকবেন, ইভেন অনেক আমাদের সাথে অনেক আলেমও থাকবেন, তাদের সাথে জিজ্ঞাসা করে পরামর্শ করে আপনারা সেভাবে অনুযায়ী আমল করবেন। আচ্ছা, জেদ্দায় ল্যান্ডিং করার প্রায় 30 থেকে 40 মিনিট আগে মিকাতটা ক্রস করে, অর্থাৎ মিকাত ক্রস করার আধা ঘন্টার মধ্যে আমরা জেদ্দা নেমে যাবো ইনশাল্লাহ। তো মিকাত আসার কিছুক্ষণ আগে, বা 10 মিনিটের মতো আপনাকে আগেই ইনফর্ম করে দিবে যে এখন সামনে মিকাত আসতেছে, আপনারা প্রস্তুত হন। তো এই জন্য আমরা একটু সতর্ক থাকবো, ঘুমাবো না ওই টাইমটাতে। আমরা যদি ঘুমানোর প্রয়োজন হয় আমরা একদম আর্লি একটা ঘুম দিয়ে নিব বিমানে ওঠার পরপরই। কিন্তু একটা নির্দিষ্ট সময় পর যখন আমরা জেদ্দার কাছাকাছি চলে আসবো, ধরেন আর হাফ এন আওয়ার বা 30 40 50 মিনিট পরে জেদ্দা আসতেছে, তখন আমরা আর ঘুমাবো না। আমরা জেগে থাকবো, সতর্ক থাকবো, কখন আমাদেরকে অ্যানাউন্সমেন্ট করা হয় যে একটা এখন মিকাত আসতেছে, আপনারা ইহরামের নিয়তটা করেন। তো এই জিনিসটা মাথায় রাখবেন, কারণ নিয়তটা সবচেয়ে ইম্পর্টেন্ট। নয় নিয়ত মিস হওয়া মানে হচ্ছে আপনাকে আবার মিকাত আসতে হবে। তো এই বিপদে যাতে কেউ না পড়েন, আল্লাহর বাস্তে সবাই স্মরণে রাখবেন সেটা। আমরা একটু মিউট করে রাখি, অনেকের মাইক অন হয়ে যাচ্ছে। ওকে। জেদ্দা থেকে আমরা দলবদ্ধ হয়ে মক্কার বাসে উঠবো। এটা খুব ইম্পর্টেন্ট, কারণ আপনি যদি আগে থেকে নিজে নিজে চলে যান, ধরেন আপনি প্লেন থেকে আহ নেমে গেছেন একা একা, তখন আপনাকে যেটা করবে সেটা হচ্ছে ওখানে যে দায়িত্বশীল পুলিশ থাকবে, সে আপনাকে যে কোনো একটা বোর্ডিং বাসে তুলে দিবে, সে আপনাকে আবার এয়ারপোর্টে নামাই দিবে, সেখান থেকে আপনাকে বের করে দিবে। যেহেতু আপনার ইমিগ্রেশনও নাই, লাগেজও নাই, আপনার কিছু করার নাই কিন্তু এয়ারপোর্টে। আপনার ইমিগ্রেশন বাংলাদেশ হয়ে গেছে, লাগেজ অটোমেটিক অন্য বাস আপনার হোটেলে চলে যাবে, সো আপনি ফ্রি। আপনাকে জাস্ট ওখান থেকে বের করে দিয়ে সে আপনাকে আপনার হোটেলের বলতে এখানে যে কোনো বাসে আপনাকে তুলে দিতে পারে। কিন্তু যেহেতু আপনার ট্যাগ আছে, আপনার সবকিছু আছে, আপনি ঘুরে ফিরে আপনার হোটেলে এসে পৌঁছাবেন। ওইটা নিয়ে কোনো ওয়ারিড হওয়ার কারণ নাই। আপনাকে অন্য বাসে তুলে দিলেও সেটা ঘুরে ফিরে হয়তো বাকিদেরকে নামায় দিয়ে আপনার যে সিরিয়াল নাম্বার সেই অনুযায়ী আপনাকে আপনার হোটেলে নামায় দিয়ে আসবে। কিন্তু ওই ভেজালে আমরা যাব না। আমরা সবাই একসাথে থাকবো, যেহেতু আমরা সবাই এক হোটেলে উঠবো, আমরা সবাই একসাথে থাকার চেষ্টা করব। গ্রুপ হয়ে আমরা প্লেন থেকে নামার চেষ্টা করবো, এবং গ্রুপ হয়ে আমরা বোর্ডিং বাসে উঠে এয়ারপোর্টে যাব। এয়ারপোর্ট থেকে আমরা আউট হয়ে মক্কার বাসে আমরা একসাথেই উঠবো। তাহলে আমাদের সবাই একসাথে গিয়ে পৌঁছাবো। তাহলে আমাদের এই কনফিউশনটা থাকবে না যে কে কোথায় গেল না গেল। এবং যে কোনো একজন দলছুট হয়ে যাওয়া মানে বাকি সবাই একসাথে পেরেশান হয়ে যাওয়া। তো এটা যাতে আমরা না হয়, এটা মাথায় রাখার চেষ্টা করব। আচ্ছা, মক্কার পৌঁছার পরে যে সার্ভিস কোম্পানি, অর্থাৎ জেদ্দায় পৌঁছার পরে, দুঃখিত, যে সার্ভিস কোম্পানি অর্থাৎ সৌদি মুআল্লেম কোম্পানি, তারা কিন্তু আমাদের পাসপোর্ট গুলো নিয়ে নেবে। এটা পার্ট অফ দি সিস্টেম। পাসপোর্ট গুলো নিয়ে নেবে, তাদেরকে পাসপোর্ট বুঝিয়ে দিতে হবে, এবং তারা আমাদেরকে ফিরতি ফ্লাইটের সময় পাসপোর্ট গুলো আবার আবার আমাদেরকে ফেরত দিয়ে দিবে। এটার অনেকগুলো রিজন আছে, আমরা তো রিজনের মধ্যে না যাই। একটা একটা বেসিক রিজন হচ্ছে সিকিউরিটি। যেহেতু এতগুলো দেশ থেকে এত মানুষ আসতেছে, একটা একটা সিকিউরিটি কনসার্ন থেকে তারা সেটা রেখে দেয়। এরপর বাস তৎক্ষণাৎ উপস্থিত নাও থাকতে পারে, এক্ষেত্রে সবরের সাথে বিমানবন্দর অপেক্ষা করতে হবে। যেহেতু এটা মোয়াল্লেম কোম্পানির বাস, আমি আগেই বলেছি, মোয়াল্লেম কোম্পানির বাসের ব্যাপারে একটু সতর্ক, একটু সবরের সাথে থাকতে হবে, কারণ এগুলো অনেক শিডিউল মেনটেন করতে হয় তাদেরকে। অনেক সময় তাদের শিডিউল ব্রেক হয়, এবং তাদের অনেক সময় শিডিউল বিপর্যয় হয়। আমাদের পক্ষ থেকে এই সময় কিছুই করার নাই। মানে অ্যাজ বাংলাদেশি এজেন্সি আমরা তাদের খেয়াল খুশির মোহতাজ হয়ে থাকতে হয়, যে তারা যখন পাঠাবে তখনই আমরা পাবো। হ্যাঁ, আমরা যেটা করতে পারি, আমরা বারবার ফোন করে করে তাদেরকে রিমাইন্ডার দিতে পারি যে ভাই বাস তো আসলো না, বাস তো আসলো না। কিন্তু ওই বাস ছাড়া এবং এই বাস ড্রাইভ করে ওখানে আসা পর্যন্ত আমার কিছুই করার নেই, ওটা তাদের এন্ডে। তো এই জায়গায় আমরা একটু সবর করবো যদি এই ধরনের কোনো সিচুয়েশন হয়। আপনি বলতে পারবেন না যে ভাই এসে বসে আছি জেদ্দায়, কই আপনার বাস, কি বাস নিলেন ভাই আপনি। এটা আমার কিছুই করার নাই। আপনারা আপনাদের মানে হজ ট্র্যাকিং এ যদি ঢোকেন, সেখানে দেখবেন আপনাদের ওখানে একটা লেখা আছে যে মক্তব নাম্বার 1, হ্যাঁ, রাওয়াফ আল মিনা। এটা হচ্ছে ওখানকার মুআল্লিম কোম্পানি। এটা রাওয়াফ আল মিনার উপরে ডিপেন্ড করতেছে। ওরা যখন বাস দিবে তখনই বাস পাবো, এর বাইরে বাস পাবো না।
তো ওরা হলো মিনার সাথে আমার কি, আমাকে সে মানে এক পয়সা পাত্তা দিবে না। এটা আপনাকে বুঝতে হবে। এগুলো যদি আমরা বুঝি তাহলে হয়তো আমাদের জন্য সফর করাটা আরো ইজি হয়। হ্যাঁ আচ্ছা, বাসে তো বিভিন্ন এজেন্সি যাত্রী থাকবে, শুধু আপনিই উঠবেন বা শুধু আমরাই উঠবো ব্যাপারটা এরকম না। বাস তো এগুলো একটা 45 থেকে 50 সিটার্স বাস হয়ে থাকে। তো এইসব বাসে বিভিন্ন এজেন্সি যাত্রী উঠবে। তো সবার সাথে আমরা সৌহার্দ্যপূর্ণ আচরণ করব। এয়ারপোর্ট থেকে আপনি সিম কিনতে পারেন, এয়ারপোর্টে যখন জিদ্দা এয়ারপোর্টে নামবেন তখন ওখান থেকে সিম কিনতে পারেন। তবে আহ, একটা কথা আছে না, লেজেন্ড সেজ, মানে মানে একটা কথা প্রচলিত আছে, সেটা হচ্ছে এয়ারপোর্টের সিম গুলোর প্রাইস বেশি হয় এবং সেগুলোর ডিলগুলোও খুব একটা অ্যাট্রাকটিভ হয় না। আপনার যদি খুব ডায়ার নেসেসিটি না থাকে আমি বলবো আপনারা এয়ারপোর্ট থেকে সিম কিনেন না, আপনারা মক্কায় গিয়ে কিনুন। মক্কায় বিভিন্ন ধরনের ছোট ছোট বুথ পাবেন, রাস্তা রাস্তায় বুথগুলো বসে আছে। আমাদের দেশে যেমন রাস্তা রাস্তায় সিম বিক্রি করে, ওখানেও সেম রাস্তা রাস্তায় এই তিনটা সিম কোম্পানির ছবি দেখতে পাচ্ছেন, এদের বুথগুলোই দেখবেন। 99% টাইম এদের বুথগুলোই দেখবেন এসটিসি, মোবিল এবং জাইন। যে কোনো একটা বুথে যাবেন, গিয়ে আপনি আপনার পাসপোর্ট দিয়ে, পাসপোর্ট নাম্বার টাম্বার দিয়ে একটা সিম নিয়ে নেবেন। এবং ওখানে লেখাই থাকবে যে কত দিনের জন্য, কত জিবি, কত মিনিট আপনি দেশে কথা বলতে পারবেন, এটসেট্রা সব ইনফরমেশন থাকবে। সবগুলো দেখে বুঝে শুনে নিজের বুদ্ধি বিবেচনা খাটিয়ে আপনি একটা প্যাকেজ নেবেন। আহ, অন্ধের মতো নিয়ে নেবেন না, দেখবেন কোনটার প্যাকেজ কিরকম। তবে এই ক্ষেত্রে একটা সাজেশন আছে আমার, সেটা হচ্ছে এয়ারপোর্টে সিম গুলো আসলে প্রাইস বেশি বলতে সামান্য বেশি, হ্যাঁ, অনেকেই কিনতে চায় না। সে কারণে আবার অনেকে, এয়ারপোর্ট একটা সমস্যা হয় যে আপনি ধরেন সিম কিনতে গেলেন, আমি আপনাকে কোথায় পাবো, হ্যাঁ। তো এই জন্যই আমরা ডিসকারেজ করি আর কি, যে আপনি একেবারে ইয়েতে গিয়ে কিনেন, সেটা ভালো। এবং আপনি প্রাইসও ভালো, তবে আপনি খুব বেশি যদি ইমার্জেন্সি মনে করেন দেশে আপনাকে জানাতেই হচ্ছে, তাহলে একজন, পরিবারের একজন একটা সিম এয়ারপোর্ট থেকে নিতে পারেন। আর এই তিনটা সিম কোম্পানির মধ্যে আপনারা জাইন অ্যাভয়েড করবেন। জাইনের নেটওয়ার্ক খুবই বাজে, হ্যাঁ। তো আমরা এই জাইনটা এখানে দেখেন নিচে রেড মার্ক করে দিছি, মানে ক্রস মার্ক করে দিছি। আপনার এসটিসি অথবা মোবিলে নেবেন। জাইনের প্রাইসও হাই, নেটওয়ার্ক খুব বাজে, মানে দুই দিক থেকে লস আর কি। জাইনের যেটা বেসিক সমস্যা সেটা হচ্ছে আপনারা বিভিন্ন হোটেল রুমে এটা নেটওয়ার্কটা দেখবেন খুব দুর্বল। বাইরে হয়তো আপনি টের পাবেন না, আপনি যখন ওপেন এয়ারে থাকবেন তখন দেখবেন না ইটস ওয়ার্কিং পারফেক্টলি। কিন্তু যখন আপনারা বিভিন্ন হোটেল রুমে ঢুকবেন তখন দেখবেন হোটেল রুমের এই কোণার মধ্যে নেটওয়ার্ক নাই, ওই রুমে গেলে নেটওয়ার্ক পাচ্ছেন না। এই ধরনের নানা ইস্যু জাইনের হয়। তো এই জন্য আমরা নিরুৎসাহিত করি জাইন ইউজ করার জন্য। জাইনের ব্র্যান্ডিংটা অনেক স্ট্রং, ওখানে আপনি দেখবেন গেলে। তো অনেক সময় মনে হবে যে না এটাই বোধহয় এখানে সবচেয়ে ভালো, এটা এটা নিয়ে নিই। বাকিদের ব্র্যান্ডিংটা ওদের তুলনায় একটু কম হাইলাইটেড হয়, কিন্তু তাদের পারফরমেন্সটা ভালো, বেটার জাইনের চাইতে। তো এই জন্য ওই ওখানে গিয়ে ক্যারিড আউট হওয়া যাবে না আপনারা। আমি আগেই বলে রাখতেছি, আপনারা এসটিসি অথবা মোবিলি নেবেন, প্রেফারেবলি এসটিসি, সেকেন্ড চয়েস মোবিলি। আর জাইন একদম একদম ইউজ করবেন না। হোটেল বিষয়ক কিছু আলোচনা আমরা করি। মক্কা মদিনার হোটেল অন্যান্য হোটেল থেকে ভিন্ন হয়। আমরা বাংলাদেশে যেসব হোটেলে থেকে অভ্যস্ত, বা আমরা যারা বিদেশ ভ্রমণ করেছি, আমরা বিদেশে হয়তো বিভিন্ন হোটেলে উঠেছি, ওইসব হোটেলের সাথে মক্কা মদিনার হোটেলের আহ, আমি বলবো আকাশ পাতাল পার্থক্য আছে। আপনারা যারা গেছেন তারা তো অবশ্যই জানেন, যারা যান নাই তারা এই ছবি দেখে আইডিয়া করতে পারতেছেন যে বেসিক হোটেলগুলো দেখতে এরকমই হয়, যেখানে আপনার 4টা থেকে 5টা ইভেন 6টা পর্যন্ত সিট থাকে। এগুলো সবগুলো হোস্টেলের সিটের মতো একটা সিট, অর্থাৎ একজনই শুতে পারবে এখানে। আপনি পাশাপাশি দুইজন শোয়ার অপশনই নাই, আপনি একাই শুতে হবে এখানে। এবং এই যে মাঝখানগুলোতে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিছু কমন স্পেস আছে। এই কমন স্পেস গুলো কিন্তু সবগুলো হোটেলে থাকে না, মানে খুবই কনজেস্টেড থাকে। এই হলো হোটেলের দৃশ্য। অর্থাৎ আমরা যাতে ওখানে গিয়ে শক না হয়ে যায় যে এই কোথায় এসে পড়লাম। বেসিক্যালি ওখানে যত রকম হোটেল আপনি দেখবেন, হয়তো ভিতরে অ্যাম্বিয়েন্সটা ডিফারেন্ট হবে, কিন্তু হোটেলের সেট আপটা এরকমই হয়। আপনি দেখবেন 4টা 5টা 6টা পর্যন্ত এখানে বেড বসানো আছে এবং রুমগুলো খুবই ছোট ছোট। বিশেষ করে মক্কায়, মক্কার প্রত্যেকটা হোটেলে ম্যাক্সিমামই রুম হয় ছোট, বেশ অল্প কয়েকটা রুম থাকে বড়। মদিনায় একটু আবার ডিফারেন্ট, মদিনায় বড় রুম অ্যাভেলেবেল থাকে, বাট মক্কায় সবসময় দেখি আমরা যে মক্কায় হোটেল রুমগুলো ছোট হয়। এবং সেখানে আপনার এই যে কমন স্পেসটা, এই যেমন এই খাটটা আপনি খেয়াল করেন, এটা বসায় সব বাঁকা করে, দেখতে পাচ্ছেন? কেন? কারণ সে জায়গায় মিলাইতে পারে না, সে কোনো রকমে ঠেলে দিছে খাট এটা। এখন এটা কি অভিযোগ করার মতো কিছু? জি না, এটা এরকমই, এভাবেই হয়, এভাবেই চলে, এভাবেই চলে আসছে।
এবং এভাবেও হয়তো বা আরো সামনে কিছুদিন থাকবে। তো এই কারণে আমাদের হোটেল নিয়ে এক্সপেকটেশনটা আপনারা এই ছবির সাথে মিলিয়ে নেবেন। এই ছবিটা এরকম একটু, দেখেছি। হ্যাঁ একটু এক্সপেকটেশনের ব্যাপারে আমি আর একটু সহজ করে দিই। আচ্ছা দেখেন, আমরা বাংলাদেশে যারা থাকি, যারা কখনো দেশের বাইরে ইভেন যাইও না, তারা তো, আমরা তো রেগুলার কক্সবাজার বা যে কোনো টুরিস্ট স্পটে তো যাই। তো সেক্ষেত্রে আমরা ওই ধরনের হোটেল দেখে হয়তো অভ্যস্ত যে হ্যাঁ কক্সবাজারে হোটেলটা তো মানে 3 স্টার 4 স্টার 5 স্টার হোটেল অনেক ভালো। তো ওখানে এই হোটেলগুলো দেখে অনেকে খুব ডিপ্রেসড হয় যে কি ব্যাপার, আমি এত ভালো হোটেল সারা জীবন থেকে আসছি, এখানে এরকম হোটেল কেন। আমি বলছি না যে খারাপ হবে হোটেল, কিন্তু আপনি হয়তো বা 4 স্টার বা 5 স্টারের সাথে কম্পেয়ার করলে সেটা আপনার জন্য ইয়ে হবে। ইনফ্যাক্ট আমরা যে ছবি দিয়েছি আমাদের হোটেল ইনশাল্লাহ এর থেকে অনেক ভালো। এটা আমাদের এমন একটা ছবি যেটাতে মানে আপনি আসলে মানে খুব মানে এটা হচ্ছে খুব জেনারেল ছবি আর কি। আমরা সবসময় চেষ্টা করছি অনেক ভালো হোটেল নিতে। বাট এক্সপেকটেশনের ব্যাপার যেটা সাকিব বললো, এইটা নিয়ে আমি একটু ক্লিয়ার করি। এখন মনে করেন কক্সবাজারে আপনি হয়তো 3 দিন থাকেন বা 2 দিন থাকেন, 2 দিনের বেশি কেউ থাকে না। তো 2 দিন থাকলে আপনি চিন্তা করতেছেন একটা হোটেলে, 4 স্টার হোটেলের ভাড়া কত, 6,000 6,000 করে 2 রাত 12,000। তো অনেকের কাছে আমাদের আলহামদুলিল্লাহ এটা খুব একটা বেশি কিছু না, আমরা ওই মানে এক্সপেকটেশন নিয়েই ওখানে যাই। তো এখন আপনি চিন্তা করেন ইনফ্যাক্ট যদি 6,000 টাকা একটা রুমের ভাড়া হয় এখানে, তাইলে মক্কা বা মদিনায় যেই অবস্থা, মানে যেই হিউজ পরিমাণ ক্রাউড এবং সারা পৃথিবীর মানুষজন যেখানে, মানে কক্সবাজারে শুধু বাংলাদেশের কিছু মানুষ যায় এতেই এই অবস্থা, আর মক্কা মদিনায় সারা পৃথিবী থেকে মানুষ যায়। তাহলে ওখানে হোটেলের ভাড়াটা এর থেকে কত গুণ বেশি হতে পারে। আচ্ছা এরপর আসতেছে, যদি আমি ওই মানের হোটেল ধরি, আমি কক্সবাজার হয়তো থাকি 2 দিন, ওখানে আপনি থাকবেন প্রায় 38 দিন বা 40 দিন বা 35 দিন। তাহলে 35 দিনে আপনার ভাড়া কেমন আসে? এইটা বিবেচনা করলে আপনি দেখবেন যে হোটেল ভাড়াটা আসলে হিউজ। হ্যাঁ, আমরা ওভারঅল কস্টিং এর মধ্যে হোটেল, যেমন আপনি যদি মানে আমরা এবছর এরকম আমাদের নাই কেউ, বাট অনেকে আছে ক্লক টাওয়ারের 5 স্টার প্যাকেজ নেয়। তো আপনি দেখবেন যে ক্লক টাওয়ারের 5 স্টার প্যাকেজ গুলার রেট হয় আকাশচুম্বী, মানে 15 লাখ টাকার উপরে, 18 লাখ টাকা পর্যন্ত হয়। তো তাও কি 20 দিনের প্যাকেজ, সেটা মানে 40 দিন কেউ অ্যাফোর্ড করে না বা থাকেও না। তো এখন বুঝেন যে মানে এই বাড়তি টাকাটা কেন, মানে আপনাদের প্যাকেজের থেকে এই বাড়তি টাকাটা কেন হয়? অন্য কোনো খরচটা নাই এখানে, খরচ তো শুধু হোটেল, বাকি খরচ তো আপনারা যা, আমার যা, ওনাদেরও তা। তাহলে ওই খরচটা শুধুমাত্র হোটেল ভাড়া বাবদ এত হিউজ পরিমাণ খরচ হয়, তার মানে ওখানে হোটেল ভাড়া সম্পর্কে একটা আইডিয়া আপনারা করতে পারতেছেন। মানে এইটা যদি আমি ওই মানের হোটেল যদি ওখানে এই 30 দিনের জন্য নেই, তাহলে আমাদের মানে ক্লক টাওয়ারের প্যাকেজের প্রাইস হয়ে যাবে প্রায় 27-28 লাখ টাকা, উইচ ইজ মানে আনইমাজিনেবল। এই জন্যই আমরা বলি যে মানে হোটেল এক্সপেকটেশনটা আপনি আপনার বাসা বাড়ির মতো রাখেন। ইনফ্যাক্ট আপনি আমাদের দেশে আপনি যে ধরনের আপনি বাসা থাকেন, এগুলো তো আর আমাদের বাসা বাড়ি তো আর 5 স্টার হোটেল না কারো। হ্যাঁ, অনেকে আসতে থাকতে পারে, কিন্তু আমাদের মানে যারা আমরা আমাদের এই সোসাইটিতে বিলং করি, আমরা মোটামুটি একটা হাইজিন বাসা বাড়িতে থাকি। তো ওখানে গুলো ইনশাল্লাহ ভালো হোটেল হবে। তবে খুব বেশি এক্সপেকটেশন যে মানে হোটেলে যে ধরনের 5 স্টার হোটেলের যে ধরনের সার্ভিস, ওইটা মাথায় নিয়ে যদি কেউ যান তাহলে একটু ডিপ্রেশনে পড়ে যাবে। এই জন্যই আমরা এগুলো ক্লিয়ার করে দিই আগে। জি। তো এটা হচ্ছে আমাদের হোটেলের যে মানে ভিউ। এখানে আপনারা যখন যাবেন তখন দেখবেন এখানে আপনার হয়তো 6টা বেডও থাকতে পারে অনেক সময়। তো মাঝখানের যে এরিয়াটার কথা বলছিলাম এটা অনেকটা কনজেস্টেড হয়ে থাকে। তখন এখানে যখন আপনি লাগেজ গুলো বসাবেন, ফর এক্সাম্পল এখানে 4টা বেড দেখতে পাচ্ছেন, আমি ধরে নিচ্ছি এখানে 4টা আছে, হয়তো বা পুরো ছবি থাকলে আরো বেড থাকতো। তো 4টা বেডের যদি 4 জনের 2টা করে লাগেজও হয়, তাহলে এখানে 8টা লাগেজ এখানে আপনার অ্যাকোমোডেট করতে হচ্ছে। ওই লাগেজ গুলো খোলা হবে, বাঁধা হবে। তখন আপনি দেখবেন এই জায়গাটা একদমই কনজেস্টেড, মানে এখানে দাঁড়ানো যাচ্ছে না। এই জিনিসটা আসলে একটা বাস্তবতা। এটা আসলে আপনি যদি বলেন যে না এটা কি হইলো, আমি এত টাকা দিয়ে আসলাম, আমাকে আমাকে আরো বড় রুম দেওয়া হইলো না কেন, এটার কোনো উত্তর নাই। এই কেনর কোনো উত্তর নাই আসলে, কারণ হোটেলগুলো এরকমই। আপনি যেরকম যাচ্ছেন, আহ, ইন্ডিয়া থেকে জেনে যাচ্ছেন তারও একই অবস্থা, পাকিস্তান থেকে জেনে যাচ্ছেন তারও একই অবস্থা। এই সিচুয়েশনটা আমাদের হাতে না। ঠিক আছে। তো এখানে সবচেয়ে বেশি যেটা তখন ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট। আপনাকে এখানে যথেষ্ট অ্যাডজাস্টমেন্ট করতে হবে। আপনার লাগেজটা হয়তো বা আরেকজন লাগেজ খোলার সময় আপনি সরিয়ে নিতে হবে, বিছানায় উঠিয়ে রাখতে হবে। আপনি যখন শুয়ে থাকবেন না তখন সেটা বিছানায় উঠিয়ে রাখবেন। আপনি রাতে ঘুমোচ্ছেন, ফজরের সময় উঠে গেলেন বা তাহাজ্জুদের সময় উঠে গেলেন, আপনি আপনার লাগেজটা আপনার বিছানায় তুলে রাখবেন। তাহলে একটা জায়গা হয়ে গেল।
অন্য ভাই এখানে কাজ করতে পারলো, বা অন্য ভাই তার লাগেজটা খুলতে পারলো। এই যে অ্যাডজাস্টমেন্টের ইয়েটা, এটা কিন্তু আমাদের পার্ট অফ আওয়ার হজ। আমাদের হজের মধ্যে সবরের, একে অপরকে সাহায্যের যে মানসিকতা, স্যাক্রিফাইসের যে মানসিকতা, সেটাও কিন্তু আমরা এখানে প্র্যাকটিস করতে পারতেছি। এখন এটা মানে এই না যে আমি আপনাকে প্র্যাকটিসে চাপাই দিচ্ছি, আমার কথা হচ্ছে প্র্যাকটিসটা আপনাকে বাস্তবিক ভাবেই করতে হবে, কারণ বাস্তবতা এইটা। হ্যাঁ, এইটা জাস্ট আমরা মাথায় রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। হোটেলে দেখেন, আপনার এক্সপেকটেশন থাকতে পারে যে বাস আপনাকে এয়ারপোর্ট থেকে তুলে একদম হোটেলের গেটে এসে নামিয়ে দিয়ে যাবে এবং একটা সালাম দিয়ে বলবে স্যার ভালো থাকেন। এই ব্যাপারটা মোটেই এরকম না। আপনার হোটেলের সামনে বাস সবসময় আসবে না, কারণ এখানে প্রচুর হোটেল আছে অলিতে গলিতে। আমাদের হোটেলটাও কাইন্ড অফ একটা গলির মধ্যে গিয়ে পড়ছে। তো যেটা হবে যে বাস হয়তো বা সেখানে নাও ঢুকতে পারে, যদি বাসের শিডিউল এরকম থাকে যে আপনাদেরকে এখানে নামাই দিয়ে বাস আরেক জায়গায় দৌড় দিতে হবে। মোয়াল্লেম অফিস থেকে যদি তাকে এরকম রাউট প্ল্যান দিয়ে রাখে যে তুমি ওই জায়গায় গিয়ে আবার ব্যাক করবা, ব্যাক করে ওদেরকে পিক করে ওদিকে নিয়ে যাবা, এরকম যদি হয়, সে আর অলিতে গলিতে যাবে না, সে মিসফালা, যেটা ইব্রাহিম খলিল রোড আমরা বলি, সেই মেইন রোডে সে চলাচল করবে। এর বাইরে সে আর কোনো ডানেও যাবে না, বামেও যাবে না। যদি এবার ডানে বামে এনাফ স্পেস আছে তার যাওয়ার, আপনাকে হয়তো হোটেল গেটে পৌঁছে দেওয়ার মতো তার অবস্থা আছে, কিন্তু সে ওইটা করবে না তার শিডিউলের কারণে। এখন ওখানে আমাদের কিছু করার না, আমি তাকে জোর করতে পারি না যে ভাই আমার হাজিদেরকে হোটেলে গিয়ে নামাই দিয়ে আসো, ওই এখনই আমাদেরকে গেটের মুখে নামায় দাও। এটা হইতে পারে, এটা সবসময় নাও হতে পারে। আমাদের যদি আল্লাহ যদি আমাদেরকে সহায় হন আমাদের, তাহলে অবশ্যই হয়তো বা সে আমাদেরকে হোটেলের সামনে নামায় দিয়ে যেতে পারে। কিন্তু ম্যাক্সিমাম টাইম আমরা ধরে নেবো যে সে আমাদের হোটেলের সামনে নামাবে না, আমাদের হোটেল থেকে একটু সামনে করে নামায় দিবে। ওখান থেকে আমরা সেগুলো ক্যারি করে নিয়ে যাব, যেহেতু আমাদের সবারই ট্রাভেল ব্যাগগুলোতে মানে আমাদের যেহেতু হজের সময় তো আলহামদুলিল্লাহ টেনশন নাই, যেহেতু আমাদের সবার কাঁধে ব্যাগ থাকবে, আমরা ওখান থেকে হেঁটে চলে যাব। কিন্তু যদি আমি আবার মদিনাতে মুভ করি, সেখানেও যদি একই সিচুয়েশন হয়, সেক্ষেত্রে আমরা আমাদের লাগেজগুলোকে ক্যারি করে নিয়ে যেতে হবে, টেনে নিয়ে যেতে হবে, যেহেতু সবার লাগেজে কম বেশি আমাদের নিচে চাকা থাকে। আপনারা অবশ্যই সেটা টেনে নিয়ে যেতে পারবেন, তো আশা করি খুব একটা ঝামেলা হবে না। তবে এই জিনিসটার জন্য প্রিপেয়ার থাকবেন, হয়তো আপনাকে 2-3 মিনিট একটু হেঁটে হোটেলের গেটে যেতে হবে। এটা কেন? কারণ এত বিশাল বাস, এটা আপনাকে সবসময় আপনার বাসে ধরেন 45 জন থেকে 50 জন মানুষ আছেন যারা বিভিন্ন হোটেলের যাচ্ছেন। এখন সবাইকে যদি প্রত্যেক হোটেলে অলিতে গলিতে গিয়ে এসে নামায় দিয়ে আসতে যায়, এটা তো আর বাংলাদেশে মাইক্রোবাসের মতো সার্ভিস না। এটা বিশাল একটা বাস। এটা আপনাকে সবসময় মানে আপনাকে এটা ও একটা প্ল্যান মাফিক সে চলতে থাকে। আমি লাস্ট সেশন আমি বলেছিলাম যে জিয়ারার ব্যাপারটা, যে কোথায় কোথায় জিয়ারা করবে, একজন ভাই জিজ্ঞাসা করছিলেন। আসলে কোথায় কোথায় জিয়ারা করবে সেটা ওদের উপর ডিপেন্ড করতেছে। ওরা যদি বলে যে ভাই আজকে আমি এদিকে যেতে পারবো না, আমি আর যেতে পারবো না, আমি তাকে শত প্রেসার দিলেও সে যাবে না, কারণ তার টাইম আছে। সে এক্স্যাক্টলি এতটা বাজে আরেক জায়গায় গিয়ে পৌঁছাতে হয়, তাকে রিপোর্ট করতে হয় তার মোয়াল্লেম অফিসে। এই কারণে সে আমাদেরকে টোটালি পাত্তা দিবে না। এগুলো মাথায় রাখতে হবে। হ্যাঁ, আমি তাকে, ইভেন আমরা যেটা করি, আমরা তাদেরকে টিপ দেই যে ভাই ধরো তোমাকে আমি এই 50 রিয়াল এক্সট্রা দিলাম, তুমি তাও আমাকে ওদিকে নামাই দাও। অনেক সময় এই টিপ নিয়েও কাজ হয় না, টিপ নিতেও চায় না, তুমি আমাকে কোনো টিপ টিপ দিও না। হ্যাঁ, তো টিপ টিপ দিও না বলেও সে কিন্তু এই কাজটা করে না। তো এইটা আসলে আমার হাতে নাই। হ্যাঁ, তো এটা চিন্তা করবেন যে বাস সবসময় হোটেলের সামনে নাও আসতে পারে, আমাদেরকে হয়তো মেইন রোডে নামাই দেবো, আমরা সেখান থেকে নিজ উদ্যোগে হোটেলের দিকে চলে যাব। যেটা বললাম, এক্ষেত্রে ট্রলি লাগেজ উপকারী হয়, যাদের হ্যান্ড লাগেজের মধ্যে চাকা আছে তারা আরো ইজি হয়, বাট যাদের কাঁধে নিতে হয় তারা হয়তো কাঁধে নিয়ে যেতে হতে পারে। আর একই হোটেলে একই সাথে অনেক হাজি চেক ইন করবে। আপনি যখন হোটেলে নামবেন, ঢুকবেন, তখন আপনার সাথে বাস ভর্তি কিন্তু অনেকেই আসছে, তাই না? দেখা যাবে কি আপনার হোটেলেও অনেক মানুষ ঢুকতেছে। তো এতগুলো হাজি যখন একসাথে চেক ইন করে, তখন একটা স্বাভাবিকভাবেই একটা কেওটিক সিচুয়েশন তৈরি হয়। ম্যানেজমেন্ট যারা হোটেল রিসেপশন আছেন তারা খুবই দোটানার মধ্যে পড়ে যান যে কোনটা ছেড়ে কাকে সার্ভিস দেবেন, এরকম। তখন যেটা হয় যে অল্প অল্প করে হাজিকে তারা সার্ভিস দেওয়া শুরু করেন, বাকিরা ওয়েট করতে থাকেন। তা এখন আমার সিরিয়াল যতক্ষণ আসতেছে না, আমি কি করব? আমি কি প্যানিক করব যে এসে পৌঁছাইলাম, এখনো হোটেল দিতে পারতেছে না? এটা তো আর আসলে বান্দরবন কক্সবাজার না যে আমাকে সাথে সাথে হোটেল দিয়ে দিবে। আমাকে অপেক্ষা করতে হবে, সবর করতে হবে, যেহেতু এটা একটা সিস্টেম ওয়াইজ চলে। তারা আস্তে আস্তে হাজিদেরকে একজন একজন করে একটা গ্রুপ ওয়াইজ তারা ইয়ে করবে, চেক ইন করবে। আপনার যখন সিরিয়াল আসবে তখন আপনাকে চেক ইন করবে, ব্যাপারটা ওরকম। এবং আমরা এজেন্সির পক্ষ থেকে আগে রুমগুলো রেকি করে আসবো, যেহেতু কোন রুমে কি অবস্থা আমরা তো এখন আর জানি না। যখন আমরা ল্যান্ড করবো তখন কি অবস্থা থাকবে আমি জানি না। আমরাও আগে দেখে আসবো, তো আমাদেরকেও সেই সুযোগটা দিতে হবে যে আমরা চেক টেক করাবো যে সব রুম ওকে আছে কিনা, এরপর আপনাদেরকে বলবো ইটস ওকে, আসেন চেক ইন করে ঢুকে যান। আচ্ছা, প্রচুর ভিড় যখন হয়, দেখেন মক্কা মদিনায় সবগুলো হোটেলের লবি সমান না। আমাদের রেডিসন ব্লুর লবির কথা যদি আমি চিন্তা করি, তাহলে সেখানে মোটামুটি সবাই আরাফার ময়দানের মতো বসে থাকতে পারবেন। কিন্তু মক্কা মদিনার হোটেলগুলোর লবিগুলো ম্যাক্সিমাম লবি হয় ছোট ছোট। আপনি হয়তো একসাথে 20 জন 30 জন বসলে আর জায়গা হয় না।
তো আপনাকে যদি ওই সিচুয়েশন আপনি পড়ে যান, আপনি দেখছেন যে এখানে আপনাকে ওয়েট করতে হচ্ছে চেক ইনের জন্য, আবার পাশাপাশি লবিতেও জায়গা নেই, কি করবেন? তখন আপনাকে অবভিয়াসলি অন্য কোনো স্থানে ব্যবস্থা করে নিতে হবে, হয়তো বা সিঁড়িতে বসতে হবে, অথবা বাইরে গিয়ে আপনাকে ওয়েট করতে হবে। বাইরে কোনো একটা জায়গায় আপনি যদি বসার মতো পরিবেশ পান, বসলেন। এই ধরনের মানে আপনাকে অ্যাডজাস্টমেন্টটা করতে হবে। আপনাকে বুঝতে হবে এটার জন্য কেউ দায়ী না আসলে। এটা এমন একটা সিচুয়েশনের মধ্যে পড়ে গেছি আমরা, যে এখানে আমাদেরকে এটা মেনে নিতে হবে এবং এভাবে নিজেকে অ্যাডজাস্ট করে নিতে হবে। এই জন্য বারবার আমি স্যাক্রিফাইস এবং অ্যাডজাস্টমেন্টের কথা বলছি, কারণ এই সিচুয়েশনগুলো আমাদের আউট অফ কন্ট্রোল। এমনও হতে পারে আমার বাস একেবারে হোটেলের মুখে নামাই দিছে, এমনও হতে পারে আমি সবার আগে চেক ইন করছি, বাসায় আমি রুমে ঢুকে সুন্দর ফ্রেশ আমি একদম এসি টেসির মধ্যে বসে আছি। আবার এমন হতে পারে আমি সবার লাস্টে। এটা আসলে ইউ নেভার নো, আপনার তাকদিরে কি আছে তা আল্লাহ ভালো জানেন, তাই না? এই জন্য আমরা প্রস্তুত থাকবো যে কোনো ধরনের সিচুয়েশনের জন্য। রুম বন্টনের ব্যাপারে কাফেলার সিদ্ধান্তই চূড়ান্ত। কাফেলা আপনাকে যেভাবে বলবে, আমরা এজেন্সি থেকে যেভাবে রুম আপনাদেরকে অ্যালোকেট করবো, আপনাদের ওভাবেই করতেই হবে। এটা নন নেগোশিয়েবল। আপনারা যদি বলেন যে না আমাকে এই রুম দিয়েন না, আমি ওই রুমে চলে যাব, আমাকে ওই রুমে চেঞ্জ করে দেন, বা আমি এই লোকের সাথে থাকবো না, বা আমার ফ্যামিলির ইয়ের সাথে থাকবো আমি, এটা করা যাবে না, কারণ এখানে অনেক হিসাব নিকাশ করে আমাদের রুমগুলো অ্যালোকেট করতে হয়। আপনারা হয়তো অনেকে বিষয়টা বুঝেন যে কি আমাদেরকে ফিমেল অনলি রাখতে হয়, যে ফিমেলদের জন্য ফিমেল রুম আলাদা করতে হয়, মেলদের জন্য মেল আলাদা করতে হয়। এখন আমি যদি একটু এদিক ওদিক করি, কোনো একটা জায়গায় যদি আমি একটু এদিক ওদিক করে ফেলি, তাহলে দেখা যায় কি পুরো ম্যাট্রিক্সটাই চেঞ্জ হয়ে যায়। এই বিপদ আমাদেরকে ফেলবেন না। আপনাদেরকে মানে যেখানে যাকে যে রুমে অ্যালোকেট করা হবে, কাইন্ডলি আপনারা সেটাই ফলো করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। অনেক সময় দেখা যায় কি হাজব্যান্ড ওয়াইফ যারা যান, তারা চান যে মানে আমরা এক রুমে থাকবো, ফ্যামিলি নিয়ে যারা যান তারা বলেন না আমি এক রুমে থাকবো। এটা আসলে ওখানে গিয়ে বলার মতো কোনো বিষয় না। আপনাদেরকে আগেই সেটা বলা আছে যে এরকম আমরা যারা হাজবেন্ড ওয়াইফ একসাথে থাকতে চান তারা আমাদেরকে আগেই জানাতে হয়, এবং আমরা সেই অনুযায়ী ব্যবস্থা করি। তাদের রেটও পরে হাই, যেহেতু তারা বাকি দুইজনের বিল ওনারাই দেন। চারজনের রুমে দেখা যাবে কি দুইজনের মানে দুইজনের বেড খালি, কারণ ওনারা হাজবেন্ড ওয়াইফ একসাথে থাকবেন। তাহলে বাকি দুইজনের বিল আপনি দিতে হবে। তো ওইটা ওইটা যদি আপনি দিতে পারেন তাহলে আপনার জন্য ভাবে অ্যালাউড। বাট আপনি যদি রেগুলার বিল পেমেন্ট করেন, আপনি পেমেন্ট করতেছেন জাস্ট একটা বিছানার জন্য বা একটা বেডের জন্য। আপনি তো চাইলেই আপনি আপনার মতো করে অ্যালোকেট করতে পারবেন না, সেটা আমাদের উপরে ছেড়ে দিতে হবে। একই রুমে একই অথবা অন্য যে কোনো হাজির এজেন্সির হাজি থাকতে পারে। হ্যাঁ, দেখা যাবে কি যেহেতু আমরা শুরুতেই বলেছি আমরা অ্যালায়েন্সের থ্রুতে যাচ্ছি, এমনও হতে পারে আমরা একই রুমে আছি কিন্তু আমার সাথে যিনি আছেন তাকে আমি আমি চিনি না, বা আমার এজেন্সির থ্রুতে তিনি আসেন নাই, অন্য এজেন্সির থ্রুতে আসেন। তাহলে কিন্তু দেখা যাবে কি অনেক সময় একটা ডিসকমফোর্ট তৈরি হতে পারে, যে ঠিক আছে আমরা তো ডিফারেন্ট এজেন্সির থ্রুতে আসছি, এখন একসাথে আছি। তো এটাতে আপনারা কখনোই ভড়কে যাবেন না। বরং আপনি চিন্তা করবেন যে উনিও হাজি আমিও হাজি, উনিও বাংলাদেশ থেকে আসে আমি বাংলাদেশ থেকে আসি, পরিচিত হয়ে নেবেন এবং আপনারা সৌহার্দ্যপূর্ণ আচরণ করবেন একে অপরের সাথে। ওভাবে করেই অ্যাডজাস্ট করে নেবেন। হোটেলের স্টাফদের ব্যবহার, হাউসকিপিং, রুম সার্ভিস এগুলো পুরোপুরি হোটেলের আওতাধীন। হোটেল যদি আপনাকে রুম সার্ভিস দিতে না চায় এখনই, আপনি বললেন যে আমার এখন রুম সার্ভিস লাগবে, সে যদি বলে এখন দিতে পারবো না, আপনি আমাকে যদি ফোন করে বলেন যে সাকিব ভাই দেখেন সে আমাকে রুম সার্ভিস দিয়ে যাচ্ছে না, আমি সর্বোচ্চ কি করব, আমি লবিতে যাব, আমি রিসেপশনে গিয়ে বলবো যে ভাই তুমি এই কাজটা আল্লাহর রাস্তায় করে দাও, আমার হাজে কষ্ট পাচ্ছে। তোমার কি, আমি কি করতে পারলে, কি করলে তুমি এটা করে দিবা আমাকে বলো, আমি এতটুকুই বলতে পারবো। কিন্তু আমি তাকে গিয়ে অর্ডার করতে পারবো না, শোনো এদিকে আসো, কাম হিয়ার, ওই রুমটা চেঞ্জ করে দিয়ে আসো, এটা আমার বলার কোনো অধিকার নাই। হ্যাঁ, এটা পুরোপুরি হোটেলের এখতিয়ারের মধ্যে পড়ে। আমি জাস্ট হোটেলটা ভাড়া নিছি, এর বেশি আমার কিছু বলার নাই এখানে। আমি তাকে হয়তো বা গাইডলাইন দিতে পারি যে ভাই প্লিজ তুমি ওই রুমটা একটু ক্লিন করে দাও, অথবা আমার যদি কোনো বাঙালি ছেলে থাকে সেখানে, বেশিরভাগ হোটেলে আপনি দেখবেন বাঙালি ছেলে কাজ করে, আমি তাকে গিয়ে হয়তো বা অল্প কিছু টিপ দিয়ে বললাম যে ভাই তুমি দরকার হলে একটু আর্লি আমার এটা করে দাও, আমার ওই হাজিরা কষ্ট পাচ্ছে, আমি এতটুকু করতে ব্রাইবিং করতে পারি। এটা কাইন্ড অফ ব্রাইবিং। কিন্তু এর বাইরে আমার অথরিটেটিভ কোনো কাজ করা আমার পক্ষে সুযোগ নাই। আপনারা এটা জাস্ট বুঝে নেন যে আমার আমার সীমাবদ্ধতা কোথায় কোথায় আছে। আমার কোনো অথরিটিই নাই হোটেলের উপরে। হ্যাঁ, স্টাফরা যদি বাজে ব্যবহার করে আমি কমপ্লেন করতে হবে, আপনার মতো আমিও কমপ্লেন করবো, গিয়ে আপনি আমাকে কমপ্লেন করলেন না আমিও গিয়ে কমপ্লেন করবো। আমি সর্বোচ্চ মোয়াল্লেম অফিসকে জানাবো যে এই হোটেল যে আপনারা আমাদেরকে উঠাইছেন, এই হোটেলের মধ্যে এই স্টাফের এটা বাজে ছিল, এই রুম সার্ভিস দেয় নাই, এগুলো আমি মোয়াল্লেম অফিসে গিয়ে অভিযোগ করতে পারবো আপনাদের হয়ে। এবং ভবিষ্যতে দেখা যাবে কি মোয়াল্লেম অফিস থেকে সেই হোটেলের এগেনস্টে ব্যবস্থা নিচ্ছে। এতটুকু হতে পারে, কিন্তু ইনস্ট্যান্ট যেসব সলিউশন সেগুলোর জন্য আমার কিছু করার থাকবে না। যে কোনো সমস্যা আমরা সবরের সাথে এজেন্সিকে অবহিত করব। এবং তবে ওই যে বললাম যে সময় দিতে হবে এবং আমাদের ব্যস্ততাটা বুঝতে হবে। ওখানে আমরা একটা বিশাল আহ, বলে না কর্মযজ্ঞ, ওই অবস্থা ওখানে থাকে তখন। দেখা যাবে কি আমি হয়তো বা আপনি আমাকে খুঁজতেছেন বাট আমি অন্য একটা কাজে বিজি আছি, আমি অন্য একটা মানে গ্রুপ নিয়ে ব্যস্ত আছি কোনো কারণে।
হ্যাঁ, যেহেতু আমরা অ্যালায়েন্সের থ্রুতে যাচ্ছি সেহেতু দেখা যাবে কি আমরা বিভিন্ন গ্রুপে সার্ভিস দিতে হচ্ছে। আমাকে যেমন মাসনুনেও সার্ভিস দিতে হবে, আমাকে হয়তো অন্য গ্রুপেও সার্ভিস দিতে হতে পারে। তো আপনি যখন আমাকে খুঁজবেন তখন দেখা যাবে আমি আরেক জায়গায় সার্ভিস দিচ্ছি তখন। তো আপনার বুঝতে হবে যে আমার কিছু অ্যালোকেটেড দায়িত্ব আছে। বা অন্য ভলান্টিয়ার যাদেরকে আপনারা ওখানে গিয়ে চিনবেন তাদেরকে আপনি যখন নক দিবেন দেখবেন সেও কোনো না কোনো জায়গায় ব্যস্ত আছে। তো এই জিনিসটা একটু সবার সাথে বুঝবো যে এখানে কেউই ফ্রি বসে থাকে না, এখানে সবাই দৌড়াদৌড়ির উপর থাকে। তো যদি কোনো প্রবলেম অ্যারাইজ করে আপনার হোটেল রুমে, ধরেন আপনার হোটেল রুমে এসিটা আমরা কাজ করতেছে না, একদমই অন হচ্ছে না, আপনি সাথে সাথে আমাকে জানাবেন। তবে আপনি এটা এক্সপেক্ট করবেন না যে আমি একদম ঝড়ের বেগে দৌড়ে এসে আপনাকে সমাধান করে দেবো। আপনাকে মাথায় রাখতে হবে যে আমি কোনো না কোনো কাজে ব্যস্ত আছি। আমি আপনার অভিযোগটা নিলাম এবং সেটা আমি ডিউ প্রসেসে এটা ফলো করতেছি, এটা সলিউশন করার জন্য অ্যাজ আর্লি এস পসিবল। এই জিনিসটা মাথায় রাখবেন। এটা কেন বলতেছে, অনেক হাজি খুবই অস্থির হয়ে যান যে সাথে সাথে কেন এটা হচ্ছে না, এটা কেন হচ্ছে না, ওইটা কেন নাই, এখানে সাবান নাই কেন, উনি সাবান দিচ্ছে না কেন। কারণ কি, কারণ ওই যে উনি ওই পরিস্থিতির সাথে অ্যাডজাস্টেড না, মানে উনি জানেন না যে ওখানে কিভাবে চলে। হ্যাঁ, এই যে যদ দেশে যদাচার আমরা একটা বাংলায় কথা জানি যে যেখানে যেটা চলে আমাকে ওইটাই ফলো করতে হবে আসলে। বাংলাদেশে আমি যদি যে কোনো একটা প্লেজার ট্রিপে কোনো হোটেলে যাই, সেখানে যদি আমি একটা এমিনিটিস না পাই আমি কিন্তু সাথে সাথে রেগে যেতে পারি। কি ব্যাপার, কোথায় আমার জিনিস? কারণ এতগুলো হোটেল বয় সব কাজ কি এদের আর দৌড়ে এসে আমাকে সার্ভিস দিবে, কিন্তু মক্কা মদিনার ব্যাপারটা ওরকম না। এটা পুরোপুরি একটা ডিফারেন্ট সিনারিও এখানে। আচ্ছা, বেড নির্বাচনের ক্ষেত্রে অন্যের সুবিধা অসুবিধাকে প্রাধান্য দেয়া, দেখেন আমি যে এখানে দেখাইছি ছবি, এখানে 4টা বেড, এখানে 5টা বেড দেখতে পাচ্ছেন। এখন আপনি গিয়ে যদি বলেন যে কর্নারের বেডটা বোধহয় একটু বেশি ফ্যানের তলে আছে, আমি ওখানে গিয়ে বাতাস পাবো, এক দৌড়ে গিয়ে আপনি ওখানে উঠে গেলেন। এটা করবেন না। এটা করবেন না কেন? কারণ দেখেন আপনারা সবাই যখন একসাথে ঢুকবেন রুমে, ঢুকে তখন পরামর্শ করবেন সবাই মিলে যে ভাই আপনার কোথায় সুবিধা হয় দেখেন। আপনি নিজেরটা ছেড়ে দিবেন, আগে অন্যকে দিবেন। হ্যাঁ, আমরা কিন্তু মানে জিহাদের মধ্যে একটা হাদিস জানি যে পানির পিপাসায় যখন সাহাবীরা কষ্ট পাচ্ছিলেন, যখন অল্প একটু পানির ব্যবস্থা হয়েছে তখন একজন সাহাবী আরেকজন সাহাবীকে দিচ্ছিলেন। অথচ সবাই একই সাথে পিপাসার্ত তখন। একজন সাহাবী বলছেন আপনি আগে খান, ওনাকে দেওয়ার পর উনি আরেকজনকে দিয়ে দিচ্ছে, বলতেন না আপনি আগে খান। এভাবে করে কিন্তু কেউই খেতে পারতেছে না। সবার হাত জোরে হাত ঘুরে 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 করে পানিটা চলে আসছে আবার আগের জায়গায়। ব্যাপারটা ওরকম। আমাদের ওই মেন্টালিটি রাখতে হবে। আপনি গিয়ে দেখলেন যে না ওই বিছনাটা বোধহয় খুব আরামের, আপনি কি ওটাকে দখল করলেন, বেশ আরাম করে দখল করে বসে গেলেন, এটা আপনার মানে মেন্টালিটিটা কিন্তু খুব একটা ব্রড হইলো না। হতে পারে আপনার একই রুমে এমন একজন ব্যক্তি আছেন যিনি হয়তো আপনার সাথে কিছুটা উইক, ওনার জন্য এটা হয়তো বিফিটিং হয়তো ওই বেডটা। আপনি হয়তো তাকে সেটা বলতে পারেন বা আপনার নিজেরা পরামর্শ করতেন ভাই আপনার কোন বেডটা ভালো লাগে আপনি এটা সিলেক্ট করেন। কারণ দেখেন এখানে আপনি কিন্তু 28-30 দিন থাকবেন একসাথে, এবং যে বেড যে সিলেক্ট করবে ইউজুয়ালি সে ওই বেড ছাড়ে না, তাই না? ওখানে আপনার এক ধরনের অ্যাডজাস্টমেন্ট, একটা কমফোর্ট তৈরি হয়। তো এটা একটা লং পিরিয়ড অফ টাইম আপনি সেখানে থাকবেন, লাইক এ মান্থ। তো ওইটার কমফোর্টটা আপনাকে বিবেচনা করতে হবে। তো তো অন্যের সাথে আপনি পরামর্শ করে নেবেন, ওই ঢুকার সময় পরামর্শ করে নেবেন যে কে কোন বেডে থাকবেন, কে কিভাবে আপনার সুবিধা হয় এটা আলোচনা করে নেবেন সেখানে। আর লাগেজ রাখার ক্ষেত্রে রুমমেটদের সাথে পরামর্শ, যেটা বললাম যে লাগেজ রাখলে আপনি যখন লাগেজ এখানে রাখবেন এই জায়গাটাতে রাখবেন তখন এখানে আর হাঁটা চলার জায়গা থাকবে না। তো আপনি লাগেজ কোথায় রাখবেন কিভাবে রাখবেন এটা কিন্তু বাকিদের সাথে পরামর্শ করে নেবেন, তাহলে দেখা যাবে কি একদম ইজি হয়ে যায়। এখন দেখা যায় কি এখানে ধরেন বাকি তিনজনকে আপনি চেনেনই না, চেহারায় দেখেন নাই, প্রথমে কিন্তু একটা ডিসকমফর্ট কাজ করে, একটা ওই যে আমাদের ইন্ট্রোভার্ট মেন্টালিটি কাজ করে যে এই লোককে আমি চিনি না, তার সাথে আমি কি আলাপ করব, আমি আমার মতো করে একটা ব্যাগটা এই পাশে রেখে দিই। কিন্তু দেখা যাবে কি 2-4 দিন পর ঠিকই আপনার সাথে ভালো পরিচয় হয়ে যাচ্ছে, তখন আপনি হয়তো বা আবার মানে রিঅ্যারেঞ্জ করতেছেন, সেটা করার দরকার না, প্রথম দিনই পরিচয় হয়ে যান যে ভাই আমি অমুক, আমি অমুক জায়গা থেকে আছি, আমি অমুকে আছি, আমি এটা ওই শহর থেকে আসছি, এই সে হাবি যাবি, ভাই এই লাগেজ কিভাবে রাখলে ভালো হয় বলেন তো, এখানে তো জায়গা কম। নিজেরা নিজের আলাপ করে যখন রাখবেন তখন একদম কমফোর্টেবল হয়ে যাবেন। এই জিনিসগুলো কিন্তু আপনার মেন্টালিটিকে অনেক বেশি মানে ইজিনেস দিবে। আপনি দেখবেন যে একটা সোশ্যাল অ্যাংজাইটি কাজ করে যদি আপনি খুলে কথা না বলেন। খুলে কথা বলবেন আপনার অ্যাংজাইটি চলে যাবে, আপনি একটা ফ্রেশ ফিল করবেন। আর একটা হচ্ছে ইলেকট্রিক কেটলি, অনেকের হোটেলে দেখবেন ইলেকট্রিক কেটলি আছে। বা কেউ যদি নিয়ে যান ইলেকট্রিক কেটলি, বা ওখান থেকে কেউ যে পারচেস করেন ইলেকট্রিক কেটলি গুলো, কেন? ওই যে চাটা খাওয়া যায়, গরম পানি করা যায়, এগুলোর জন্য ইলেকট্রিক কেটলি। তো ইলেকট্রিক কেটলি কখনো হোটেলের এই যে এই যে পাওয়ার সকেট দেখতে পাচ্ছেন এখান থেকে অনেকে মাল্টিপ্লাগ দিয়ে যখন মোবাইল চার্জ টার্জ দেয় সেই মাল্টিপ্লাগে দিবেন না, কারণ এগুলো সরাসরি ভোল্টেজ টানে, এগুলো তখন এটা ড্যামেজ হয়ে যাবে। ইলেকট্রিক কেটলি যখন ইউজ করবেন তখন সরাসরি প্লাগ কানেক্ট করবেন, এই যে দেখতেছেন ফ্রিজ লেগে আছে, এরকম সরাসরি কানেক্ট করবেন, মাল্টিপ্লাগে না। এটা জাস্ট এক্সপিরিয়েন্স না থাকার কারণে অনেকে অনেক সময় ড্যামেজ করে ফেলে, এটা করবেন না। ইলেকট্রিক কেটলি যখন ব্যবহার করবেন সরাসরি সকেটে কানেকশন দিবেন, মাল্টিপ্লাগ খুলে ফেলবেন।
আর রুম থেকে যখন বের হবেন তখন রুমমেটদেরকে অবহিত করে বের হবেন, মানে আপনি ধুম করে রুম থেকে বের হয়ে যায় না। খেয়াল করেন আপনি 30 দিন কিন্তু একটা ফ্যামিলির সাথে আছেন না, এটা একটা ফ্যামিলি হয়ে যাবে তখন আপনার এই 3-4 জন যাদের সাথে আপনি ঘুরতেছেন, রুমে থাকতেছেন, রাতে ঘুমাচ্ছেন একসাথে, গল্প করতেছেন, খাওয়া দাওয়া করতেছেন, ওনারা কিন্তু পার্ট অফ ইয়ার ফ্যামিলি হয়ে যাবে। তো ওনাদের সাথে কোনো ধোঁয়াশা রাখবেন না, আপনি কোথায় আছেন কই চলে যাচ্ছেন, এ, মানে ধোঁয়াশা রাখবেন না। কারণ আপনার এখন ধরেন কোনোভাবে আপনাকে আমি মিস করতেছি বা আমি খুঁজে পাচ্ছি না আমার গ্রুপ মেম্বার হিসেবে, আমি যখন আপনার রুমে এসে বলবো তো ভাই কোথায়, বাকিরা বলবে আমি তো জানি না কোথায়। তো এইটা তখন আমার আমার অ্যাংজাইটি, আমি তখন টেনশনে পড়ে যাবো আমার হাজি হয়ে গেল। কারণ আমার একটা হাজি মিসিং মানে আমার শেষ, আমার ব্যবসা তো শেষ, শেষ আমার লাইফও শেষ। তো এই এই বিপদের যাতে আমরা কেউ না পড়ি, যেটা করবেন সেটা হচ্ছে আপনি আপনার রুমমেটদেরকে বলে যাবেন যে ভাই আমি লবিতে যাচ্ছি একটু ওয়াইফাই ইউজ করার জন্য, কিংবা আমি একটু বাইরে যাচ্ছি একটু চা খেয়ে আসি, কিংবা আমি একটু হেঁটে আসি, এটসেট্রা এটসেট্রা। কিন্তু এটা জাস্ট বলে আসবেন, অ্যাটলিস্ট দুজনকে জানাই বের হবেন যে ভাই দেখেন আমি অমুক জায়গায় যাচ্ছি। এটা হলে আপনাকে ট্র্যাক রাখাটা আমার জন্য সুবিধা। আর সর্বশেষ ব্যক্তি বের হওয়ার সময় চাবি অথবা যে কার্ডটা থাকে সেটা নিয়ে বের হবেন এবং কাউন্টারে রেখে যাবেন। অনেকে যেটা করেন যে কার্ড নিয়ে চলে যান ভুলে, আমি বলছি না যে ইচ্ছা করে নিয়ে যান, অনেকে যেটা করেন যে কার্ড যেটা দেয় বা চাবি যেটা দেয় সেটা নিয়ে সরাসরি নামাজে চলে যায়। তখন দেখা যায় কি আরেকজন ব্যক্তি হয়তো বা বাইরে নামাজ পড়েছেন, কমপ্লেক্সের ভিতরে পড়েন নাই, তিনি আগে ভাগে বের হয়ে গিয়ে এখন যখন ব্যাক করছেন হোটেলে তিনি আর ঢুকতে পারতেছেন না, কারণ কার্ড তো ওনার কাছে। আবার দেখা যাবে কই ভাই কার্ড নিয়ে নামাজ শেষ করে আবার অন্যদিকে চলে গেছেন অন্য কাজে, হোটেলের দিকে ব্যাক করেন নাই, তাহলে যেটা কি ওই একজনের জন্য বাকি 3 জন ওয়েট করতেছেন যে ঢুকতে পারতেছে না হোটেলে। এরকম অসংখ্য কেস হয়, অসংখ্য, একদম কমন সিনারিও। এই জন্য যেটা করবেন, কেউই কেউই চাবি কার্ড নিজের সাথে নিয়ে হোটেল থেকে বের হবেন না, আপনারা সবসময় কাউন্টারে রেখে যাবেন, চাবিটা নিয়ে কার্ডটা নিয়ে কাউন্টারে রেখে চলে যাবেন। তাহলে যিনি আগে আসবেন তিনি কাউন্টার থেকে কার্ডটা নিয়ে যাতে রুমটা খুলতে পারেন। হোটেল থেকে বের হলে যে গভর্নমেন্ট আইডি যতগুলো আপনাদের দেওয়া হবে প্রত্যেকটা আইডি কার্ড সাথে রাখবেন। হোটেল থেকে বের হবেন মানে হোটেলের লবি যখনই ক্রস করবেন এই আইডি কার্ড গুলো সাথে নিয়ে বের হবেন, কারণ এগুলো আপনাকে ওখানে আপনার আইডেন্টিফিকেশন, এগুলা ছাড়া আপনি ওখানে নোবডি। আপনাকে ধইরা যদি পুলিশে নিয়েও যায় আমার কিছু করার থাকবে না, আমাকে গিয়ে তখন আইডি কার্ডটা নিয়ে মোয়াল্লা অফিস গিয়ে আপনাকে ছোটে আনতে হবে। তো এই জন্য এই বিপদে ফেলবেন না, সবসময় আইডি কার্ডগুলো সাথে রাখবেন, যতগুলো আইডি কার্ড দেওয়া হবে এগুলো আপনাদের সাথে রেখে দিবেন। ওগুলো নিয়ে রুম থেকে মানে হোটেল থেকে বের হবেন। নিচে হোটেলে গেছেন এমনি বসে আছেন বা ওয়াইফাই ব্যবহার করার জন্য গেছেন সেটা ডিফারেন্ট সিনারিও, বাট আপনি যখন হোটেল থেকে বের হয়ে যাবেন, কোথাও যাচ্ছেন সালাতে যাচ্ছেন, কিংবা আপনি একটু সামনে হেঁটে আসতে যাচ্ছেন, তাহলে আপনি কার্ডগুলো নিয়েই বের হবেন। হোটেলের ভিজিটিং কার্ড সাথে নিয়ে রাখবেন, হোটেলের ভিজিটিং কার্ড গুলো আপনি ওখানেই পাবেন, ইয়েতে কাউন্টারেই পাবেন। রাখবেন যাতে আপনি যদি বাই চান্স যদি আপনার মনে হয় আপনি খুঁজে পাচ্ছেন না কোনো কারণে রাস্তা, কাউকে দেখালেই হবে, ওখানে পুলিশ টুলিশ থাকে ওদেরকে দেখালে হবে যে এই যে কার্ডটা এই হোটেলটা কোন দিকে, সে আপনাকে গাইড করবে। এই জন্য কার্ডটা রাখবেন অথবা ছবি তুলে নেবেন এবং ওই যে গুগল ম্যাপে হোটেলকে পিন করে দিবেন। আপনারা গুগল ম্যাপের ইউজ আশা করি জানেন, না জানলেও হয়তো বা আমরা চেষ্টা করবো আপনাদের দেখা দেওয়ার জন্য ওখানে, এটা নিয়ে ওয়ারিড হবেন না। বাট যারা জানেন না তারা সুযোগ পেলে এখনই বুঝে নেন যে কিভাবে গুগল ম্যাপ ইউজ করতে হয়, কারণ গুগল ম্যাপটা হচ্ছে ওখানে আপনার মেইন সোর্স অফ ইয়োর ট্র্যাকিং পুরো জার্নিতে। আপনি যদি গুগল ম্যাপ ইউজ করতে না জানেন আপনার মাথায় মানে আপনার কপালে বিপদ আছে, এটা মাথায় রাখবেন। তো গুগল ম্যাপে আপনার হোটেলটাকে পিন করে রাখবেন অথবা সার্চ করতে জানবেন যে আপনার হোটেলের নামটা দিয়ে সার্চ করবেন, তাহলে আপনি ওইটা দিয়ে পাবেন। এখন হোটেলের নামটা আপনি দেখবেন হোটেলের বাইরে লেখা আছে, এখন একই নামে অনেকগুলো হোটেল থাকে ওখানে, 1 2 3 4 দিয়ে থাকে, বা একই রকম জাওহারাত, বাইত, এইরকম একই নামে অনেকগুলো থাকে, কনফিউজড হয়ে যায় মানুষ। তো হোটেলের বাইরে এসে হোটেলের নামটা ছবি তুলবেন এবং গুগলে সার্চ করে বের করে ওই হোটেলটাকে পিন করে রাখবেন, অথবা আপনি যে লোকেশনটা সে দেখাচ্ছে ওই লোকেশনটা পিন করে রাখবেন। তাহলে আপনি যে কোনো জায়গা থেকে ওইটাকে ডেস্টিনেশন ধরে আপনি আগাইলেই হাঁটতে হাঁটতে চলে আসতে পারবেন। আর ওই যে বললাম হোটেলের বাইরে গিয়ে এক্সটার্নাল একটা ছবি তুলবেন, হোটেলের গেটের একটা ছবি তুলে রাখবেন, তাইলে আপনি হোটেল মানে হারাই গেলেও ওই ছবি দেখে আপনি কিন্তু আবার খুঁজে পেতে সুবিধা হবে। হোটেলের টয়লেট, এই যে এই রুমটা দেখালাম না এখানে কিন্তু টয়লেট নাই, ভিতরে টয়লেট থাকে না, টয়লেট থাকে বাইরে। এটা এক্সিট ডোর তো, বাইরে থাকবে টয়লেট, অনেক সময় টয়লেট ভিতরে থাকে, অনেক সময় বাইরে থাকে। তো ভিতরে থাকলে তো ভালো কথা, আর বাইরে থাকলে আপনাকে আহ মাথায় রাখতে হবে যেহেতু বাইরের টয়লেট, তো আপনি যাওয়া আসাটা যাতে ওভাবেই আপনি ঠিক মতো করতে পারেন। তো যেহেতু এই 4 জন 5 জনের জন্য একটাই টয়লেট, তো আপনি বুঝতে পারতেছেন যে এখানে একটু প্রেসার থাকবে। তো এই জিনিসটা মাথায় রাখবেন যে আপনি কিভাবে ব্যবহার করতেছেন টয়লেট গুলো, পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করবেন, হাইজিনটা মেনটেন করবেন, যাতে আপনার নেক্সট ইউজার যাতে এটা নিয়ে বিপদে না পড়েন আর কিছু উনি গিয়ে যাতে ডিসকমফোর্ট ফিল না করে, চেষ্টা করবেন পরিচ্ছন্নতা এবং হাইজিন অনুসরণ করার।
আচ্ছা, মহিলাদের রুমে যারা আমরা যে ফিমেল অনলি রুম করে দিব, সেখানে হতে পারে যে আপনার হাজবেন্ড অন্য রুমে আছেন, কিন্তু তিনি আপনার সাথে দেখা করতে চান বা আপনার সাথে কথা বলতে আসছেন, ভেরি কমন, এসে ডাকাডাকি করে। কিন্তু যেটা হয় অনেক সময় অজ্ঞতাবশত হতে পারে, অসাবধানতাবশত হতে পারে, আহ দুম করে রুমের মধ্যে কিছুটা ঢুকে যান তারা। সালমা মা তুমি কই কই বলে ঢুকে গেছে, এরকম আমরা দেখছি আসলে বাস্তবতা। এটা তো আপনার জন্য আপনার ওয়াইফকে হয়তো বা রুমের মধ্যে দেখা দেয়াটা ঠিক আছে, বাট অন্যদের জন্য তো সেটা পর্দার খেলাফ, তাই না? তো এটা মাথায় রাখতে হবে। এটা পুরুষরা যেমন মাথায় রাখবেন যে আপনি কখনোই কোনো মহিলাদের রুমে মানে আনপ্রেসিডেন্টেড ওয়েতে যাবেন না, মহিলাদের রুমে ঢুকারই তো প্রয়োজন নাই। আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি দরজার বাইরে গিয়ে টোকা দিবেন এবং একটু ডিস্টেন্সে দাঁড়ায় আপনি বলবেন যে আমি অমুকের হাজবেন্ড, ওনাকে একটু ডেকে দেন। তো উনি দরজার কাছে আসলে আপনি দরজার কাছে কথা বলবেন। আপনি কখনোই ফিমেলদের রুমে ঢুকবেন না, ঠিক আছে? আপনি কথা বলবেন দরজার ওই পাশ থেকে। এবং মহিলাদের ক্ষেত্রেও বলে দিচ্ছি যে আপনারা যেটা করবেন, আপনারা 100% এটা এনশিওর করবেন যে এখানে কোনো পুরুষ যাতে না ঢুকে কোনোভাবেই, যার হাজবেন্ডই হোক বা যার ভাই হোক যার ছেলেই হোক, যেটাই হোক না কেন। এটা আপনি কড়াকড়ি করবেন, কারণ পর্দাটা আমাদের জন্য ফরজ। এইটা ফরজিয়াতের সাথে আমরা কোনো ধরনের কম্প্রোমাইজ করব না। আর উমরা করার ক্ষেত্রে ওস্তাদ নাহিদ হাসানের নির্দেশ মোতাবেক লবিতে জড়ো হবেন, সবাই একসাথে রওনা হবেন। যেহেতু অনেকের প্রথমবার, একটু আপনার গাইডলাইনের প্রয়োজন অবশ্যই আছে। এবং একসাথে যদি যান, সুবিধা হচ্ছে আপনাকে উনি হয়তো একটা ব্রিফ করে দিলেন যাওয়ার সময়, আপনি হারামে যেতে যেতে ওনার ব্রিফিংটা শুনলেন এবং ওখান থেকে আপনি স্টার্ট করলেন। তবে আপনি যখন উমরা করতে ঢুকবেন, আপনি হারায় যাবেন, এটা মোটামুটি আমি 90% কনফার্ম। কারণ এটা আসলে পসিবল হয় না। আপনি যখনই তাওয়াফ করতে ঢুকবেন, আপনি 7টা চক্কর দিবেন, 7 চক্কর দেওয়ার পরে দেখবেন আপনার আশেপাশে আপনি কাউকেই চিনতেছেন না, আর কাউকেই দেখতেছেন না। এরা কই গেল এতগুলো মানুষ, আমি একসাথে আসলাম, আনলেস ইউ আর হোল্ডিং সামওয়ানস হ্যান্ড। আপনি কাউকে ধরে আছেন, আপনার ওয়াইফকে ধরে আছেন অথবা আপনার কোনো বন্ধুকে ধরে আছেন, ধরে ধরে আপনি তাওয়াফ করতেছেন, সেটা ডিফারেন্ট কেস। বাট এটা ছাড়া আপনি তাওয়াফ শেষ করার পরে যখন সাইড দিকে যাবেন, ততক্ষণে মোটামুটি আপনি হারাই গেছেন। তো এটা নিয়ে আপনি ওয়ারিড হবেন না, এটা নিয়ে আপনি চিন্তাও করবেন না যে আমি এতগুলা, আমি যে একটা গ্রুপের সাথে আসলাম উমরা করতে, এখন তো আমি হারাই গেলাম। আপনি আপনার মতো উমরা করে ফেলবেন, যেহেতু আপনাকে উমরা করার গাইডলাইন দেয়া আছে এবং আপনাদের কাছে বুকস আছে, আপনারা সবই জানেন কিভাবে উমরা করতে। ওখানে গেলেও উমরাটা একদমই ইজি। আপনি তাওয়াফ করে জাস্ট ওখানে লেখাই থাকে ইলা মাসা, মাসার দিকে এদিকে, তো আপনি ওই মাসার দিকে চলে যাবেন, পুলিশ আপনাকে দেখাই দিবে। আপনি জাস্ট পুলিশকে, আপনি আরবিই বলতে হবে না, আপনি মাসা 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 বললে আপনাকে দেখাই দিবে। ওখানে গিয়ে আপনি সাই করবেন, সাই করে বের হয়ে যাবেন, শেষ। আর কি কাজ? আর তো কোনো কাজ নেই উমরাতে। তো এই যে ব্যাপারটা, এটা মানে প্যানিক হবেন না যে আমি গ্রুপ মেম্বার কাউকে দেখতেছি না, নাহিদ ভাইকে দেখতেছি না, সাকিব ভাইকে দেখতেছি না, অমুককে দেখতেছি না, তমুককে দেখতেছি না, আমার কি হবে? কিচ্ছু হবে না। আপনি জাস্ট বের হবেন, বের হয়ে আপনি জাস্ট শেষ করে আপনার গুগল লোকেশন ধরে হোটেলে ব্যাক করে চলে আসবেন। আর কোনো কাজ নেই, কারণ হোটেলে এসে ঠিকই আপনি সবাইকে আবার দেখবেন। সবাই হয়তো কেউ 10 মিনিট আগে আসবে, কেউ 1 ঘন্টা পর আসবে, এরকম। কিন্তু সবাই ব্যাক টু প্যাভিলিয়ন। কারণ ওখানে গেলে আমি আপনাকে যদি যতই বলি যে না আপনারা সবাই মিলে এক গ্রুপে থাকবেন, এক গ্রুপে আপনি সাই করবেন, এটা অনেক ক্ষেত্রে ইম্পসিবল হয়ে যায়। এটা এটা আপনি এক্সপেক্টও করার দরকার নাই। যদি আপনি বাই চান্স একসাথে থাকতে পারেন, সেটা ওয়েল এন্ড গুড, আমি আপনাদেরকে বাহবা দিব। কিন্তু বাস্তবতা হচ্ছে এটা সম্ভব হয় না। মোয়াল্লেম অফিসের যে আইডি কার্ড দিবে এবং বাংলাদেশ সরকার যে কার্ড দিবে, সেটা সব সময় সাথে রাখবেন। অলওয়েজ, একটু আগে যেটা বলছে হোটেল থেকে বের হওয়ার সময় রাখবেন, এটা কখনোই মিস করা যাবে না। আচ্ছা, হোটেলের ব্যাপারে আমরা একটু দেখি আমাদের কি অবস্থা। আমাদের যেটা বি প্যাকেজ, বা যেটা আমাদের লং প্যাকেজ, যেটা সেখানে আমাদের, আমরা যখন প্যাকেজ ডিক্লেয়ার করছিলাম আমরা বলছিলাম 800 থেকে 1000 মিটারের মধ্যে আমরা রাখবো ইব্রাহিম খলিল রোডে, বাট আমরা বুকিং দিছি 700 মিটারে। অর্থাৎ আমাদের আরো কাছে আমরা হোটেল পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। আমাদের হারামের যেই ডিস্টেন্স, অর্থাৎ হারামের যেই সিঁড়ি যেখান থেকে এসকেলেটর শুরু হয়, এটাকে হারাম ডিস্টেন্স মার্কার দিয়ে গুগল ম্যাপ মার্ক করা আছে, আপনারা সার্চ করলে দেখবেন। সেখান থেকে এক্স্যাক্টলি 10 মিনিট লাগে মাত্র আমাদের এখান থেকে হেঁটে যেতে। আমরা চাইছিলাম যে মানে যত কাছে নেওয়া সম্ভব হয়, এর জন্য আমরা চেষ্টা করছি। বাট আমাদের আপনাদের সাথে ওয়াদা ছিল আমরা 1000 মিটারের মধ্যে নিব। আলহামদুলিল্লাহ আমরা 700 মিটারের মধ্যে নিতে পারছি। আর মদিনা যেটা, সেটা হচ্ছে মার্কাজি বর্ডারের মধ্যে পড়ছে। এটা এটা আমরাও প্যাকেজে বলছিলাম 800 থেকে 1000 মিটারের মধ্যে রাখবো। আলহামদুলিল্লাহ আমরা 500 মিটারের মধ্যে বুকিং দিতে সক্ষম হয়েছি। আল্লাহ আমাদের জন্য সহজ করে দিয়েছেন। আমাদের 7 থেকে 8 মিনিট লাগবে হারামে ঢুকতে। তো আমাদের আলহামদুলিল্লাহ হোটেলগুলো, আমরা আল্লাহর কাছে অসংখ্য শুকরিয়া জানাই যে আমাদের খুবই কাছাকাছি। আপনাদের কাছে অনেকে হয়তো মনে হতে 10 মিনিট, 10 মিনিট লাগবে, 7 মিনিট লাগবে, আমার মসজিদ তো 1 মিনিটে চলে যায়। আমি, আপনার বুঝতে হবে যে মক্কা মদিনা আর আপনার বাংলাদেশের আপনার এলাকার মসজিদ এক না, ঠিক আছে? এখানে 10 মিনিট হাঁটাটা একদম সবচেয়ে কমন।
মানে আপনি রুম থেকে বেরোয় 10 মিনিট আপনার লাগবেই, যেখানেই যান না, আপনি তো উপর থেকে নিচে নামতেই আপনার 10 মিনিট লেগে যাবে এই অবস্থা। তো এটা 10 মিনিট একদমই কমন, এবং আপনি এটা ফিলও করবেন না, হাঁটতে হাঁটতে চলেই যাবেন। কারণ আপনি সবচেয়ে মানে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে আপনি যখন হাঁটবেন তখন আপনি হারামের মানে এন্ট্রেন্স আপনার চোখেই থাকবে, মানে এটা তো আসলে মাঝখানে কোনো ব্লকেড নাই, একদম সোজা রাস্তা। তো আপনি হেঁটে 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 পৌঁছে যাবেন। আরেকটা বিষয় আপনাদের জ্ঞাতব্য, আমি হয়তো ম্যাপ দেখালে বুঝবেন, আমি তারপর ম্যাপটা দেখাবো একটু পরে। আহ আমাদের মানে ডিস্টেন্স গুলো খুবই কাছাকাছি হয়েছে আলহামদুলিল্লাহ। হোটেলগুলো আমাদের বেশ স্ট্যান্ডার্ড, আপনারা থেকে আরাম পাবেন ইনশাআল্লাহ। আর হোটেল থেকে নামাজ পড়তে রেগুলার যাওয়াটা আপনাদের জন্য ইজিয়ার হবে ইনশাআল্লাহ। আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করছি, আমাদের প্যাকেজ রেটটা বেড়ে গেছে মূলত এই কারণে যাতে আপনাদেরকে একটু কমফোর্টেবল রাখতে পারি। আপনাদেরকে এতটা দিন আপনারা থাকবেন যাতে ডিসকমফোর্ট ফিল না করেন আপনারা, সেটা আমাদের ছিল প্রাইম আমাদের টার্গেট, আমরা সেটা ফুলফিল করতে পারছি। আমরা শর্ট প্যাকেজ এবং যেটা এ প্যাকেজ সেটা এখানে কথা বলতেছি না, কারণ এই প্যাকেজে আসলে আমাদের হাজি আছেন 2 জন। তো ওনাদেরকে আমি আলাদা করে সেটা ব্যাখ্যা করব, ওনাদেরটা আরো কাছে। আচ্ছা, কেটারিং এবং খাবার বিষয়ে জ্ঞাতব্য। কেটারিং এর বিষয়টা একটু বলি যে খাবার দাবার কিরকম আমরা ওখানে খাই না খাই। খাবার আপনি পাবেন 3 বেলা, ব্রেকফাস্ট লাঞ্চ এবং ডিনার। 3 বেলা কেটারিং এ খাবার পাবেন। ব্রেকফাস্টে আপনারা রুটি পাবেন, রুটির সাথে অনেক সময় সবজি দেয়, অনেক সময় ডাল দেয়, অনেক সময় আহ ওটাকে কি বলে সুজি টাইপের কিছু দেয়। এগুলো এগুলো কমন খাবার, এগুলো পাবেন। অনেক সময় ডিমও দিতে পারে, এটা ডিপেন্ড করতেছে আসলে কেটারিং এর ওই দিনের সিরিয়াল কি আছে। এরপর লাঞ্চ এবং ডিনার আপনারা সাধারণ আমাদের বাংলাদেশি খাবারই পাবেন, ভাত পাবেন, ডাল পাবেন, সবজি পাবেন, মাছ এবং মাংস পাবেন, মাছ অথবা মাংস যে কোনো একটা পাবেন। এবং মাংসের মধ্যে ওখানে গরুর গোশত দেয়, মুরগির গোশত তো দেয়ই। তবে আমার যেটা এক্সপিরিয়েন্স, এখানে অনেক সময় উটের গোশত দেয় কিন্তু বলে না যে এটা উটের গোশত, তারা এটা গরু গোশত হিসেবে চালায় দেয়। তো আমরা খেয়ে টের পাই যেটা আসলে গরু গোশত না। তো আপনাদের আমার মনে হয় না আপনাদের এটা কোনো মানে ম্যাটার হবে। অনেক সময় খেয়ে যদি আপনার মনে হয় যে না এটা এটা কি অন্য কিছু কিনা, আপনার মনে হয় না, কারণ এমন ভাবে তারা রান্নাটা করে আলহামদুলিল্লাহ আপনি টেস্ট পাবেন। মানে এটা টেস্টলেস কিছু না, খুবই টেস্টি খাবার। তো আপনি গরু গোশত কোন মনে করে খাইলেও এটা গরু গোশতই মনে হবে আপনার। তো কেটারিং খাবারগুলো খুবই ভালো হয়, আপনারা কেটারিং খাবার নিয়ে আশা করি কোনো সমস্যা হবে না। কারো যদি কোনো সমস্যা থাকে বলবেন যে আমার ভাই এটাতে অ্যালার্জি হচ্ছে ওইটা অ্যালার্জি হচ্ছে, বাট ইউজুয়ালি হয় না এগুলো। আমরা আর পরে খাবার যেগুলো খাই সেগুলোই আমরা কেটারিং এ খাই, যাতে আমাদের স্টোমাক আপসেটটা না হয়। অনেকে মনে করেন যে ওখানে যাব এক এক দিন এক এক রকম খাবার খাবো, এরকম অনেক প্ল্যান প্রোগ্রাম করে অনেকে যায়, কিন্তু গিয়ে দেখা যায় কি 1 দিন 2 দিন পরে সেই এক্সাইটমেন্ট আর থাকে না, তখন আপনি রেগুলার ফুডে ব্যাক করতে চান। অনেকে দেখা যায় কি বলে কি আমি খাবার নিব না, কেন, আমি ওখানে গিয়ে বিভিন্ন রকম ডিশ ট্রাই করবো এটসেট্রা হাবি যাবি। বাট ওখানে গিয়ে 2 4 দিন পরে যখন দেখেন যে আসলে প্রচুর এক্সপেন্সিভ খাবার, হোটেল থেকে খাবার খাওয়া ওখানে ড্যাম এক্সপেন্সিভ। তো 2 3 দিন পরে যখন তিনি বুঝতে পারেন যে তার আসলে অনেক খরচ হয়ে যাচ্ছে, তখন তিনি বলেন যে ভাই আমি ক্যাটারিং এ ব্যাক করতে চাই। তো এই জিনিসটা আমরা আগেই বলে রাখছি আপনাদেরকে, এটা আমাদের বহুদিনের এক্সপিরিয়েন্স যে যারা ক্যাটারিং নেন না শুরুতে তারা ঠিকই ক্যাটারিং এ ব্যাক করেন। সো আপনারাও আশা করি ওইটাই মাথায় রাখবেন যে ক্যাটারিং নিয়ে দুশ্চিন্তা করার কিছু নাই, ক্যাটারিং রেগুলার ভালো খাবারই পাবেন ইনশাআল্লাহ। খাবারের স্বাদ কিছুটা ভিন্ন হবে, কিছুটা ভিন্ন বলতে একদম যে মানে আপনি মনে করবেন যে না এটা কি খাবার খাচ্ছি এরকম না। বেসিক্যালি ওখানে রান্না করার সময় তারা মশলাটা একটু কম দেয় বাংলাদেশের তুলনায়। আমরা তো যথেষ্ট মশলা দিয়ে রান্না করি, তো কিছুটা মশলা কম দেয়। বাট স্টিল এখন ওই গ্যাপটা আর নাই। একসময় আমরা মনে করতাম যে একটা সৌদি রান্না একরকম, বাংলাদেশের রান্না একরকম, বাট ওখানে এখন রান্না করতেছে বাঙালিরা, ক্যাটারিং গুলা মানে বাঙালিরাই করে, পাকিস্তানিরা করে। এখন বাঙালি পাকিস্তানি খাবার তো আপনি চেনেন, সব তো একই রকমই তাই না? তো ওরা ঠিকই আপনাকে যথেষ্ট স্বাদের খাবারই দেয়। আমি বলবো যদি আপনি যদি বাংলাদেশে 100% মশলা দেন, ওরা 85% দিবে। তো এটা আমার মনে হয় না যে খুব বেশি আপনার ডিফারেন্ট মেক করবে আর কি। তো এটা নিয়ে আপনি চিন্তা করার লাভ নাই যে খাবারের স্বাদ কিরকম হচ্ছে না হচ্ছে, যে যেখানে ওভাবে রান্না করতেছে ওভাবে পাবেন ইনশাল্লাহ। আচ্ছা, খাবার আপনাকে ফয়েল পেপার বক্সে দেওয়া হবে, আমি গত সেশনে বলছিলাম, এবং তরকারি দিবে ছোট পলিতে। খাবার রুমে রুমে সার্ভ করা হবে না, খাবার একটা নির্দিষ্ট এরিয়াতে একটা বা একটা নির্দিষ্ট পয়েন্টে একটা নির্দিষ্ট রুমের সামনে এসে রেখে দেওয়া হবে সবগুলো, ওখান থেকে খাবার আপনি কালেক্ট করে নিবেন। হোটেল অথরিটি সাধারণত রুমে খাবার খেতে দেয় না, অনুমতি দেয় না যে আপনি খাবার নিয়ে রুমের মধ্যে খাবেন, এগুলো আপনাকে দিবে না। বাট স্টিল আমরা চেষ্টা করব যাতে রুমে রুমে খাবার খেতে পারেন। আমরা হোটেলের সাথে ওভাবেই কথা বলবো, সমস্যা হবে না। তবে যদি আমাদেরকে অ্যালাউ না করে
যে না আমাদের এবার মানে অথরিটি থেকে ডিস্টার্ব করতেছে, রুমে রুমে খাবার দেওয়া যাবে না, সেক্ষেত্রে আপনারা হোটেলের ডাইনিংটা ব্যবহার করবেন, খাবার নিয়ে ডাইনিংয়ে চলে যাবেন, বসে খেয়ে চলে আসবেন, ওখানে ডাম্প বক্স আছে, ডাম্প বক্সে বক্সগুলো ফেলে চলে আসবেন। বাট আমরা চেষ্টা করবো যাতে আপনারা রুমে রুমে খেতে পারেন, রুমে রুমে খেলে একটু কমফর্ট ফিল করে অনেকে। আশা করি ঝামেলা হবে না, বাট যদি তারা না দেয় সেক্ষেত্রে ডাইনিং এ যেতে হবে। এরপর হচ্ছে ক্যাটারিং এর সাথে খাবারের পানি দেওয়া হয় না, এটা প্রথম দিন পাবেন, আপনারা যখন প্রথম দিন যাবেন তখন আপনাদেরকে পানি দেওয়া হবে, কিন্তু প্রত্যেক বেলা আপনারা পানি পাবেন না, এটা মাথায় রাখবেন, ক্যাটারিং এ পানি ইনক্লুডেড থাকে না। কারণ কি, আপনি যাচ্ছেন এমন একটা জায়গায় যেখানে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পানি অ্যাভেলেবল, সেটা কি, জমজম। আপনাদের কাছে বোতল থাকবে, যথেষ্ট বোতল পাবেন, আপনি হাঁটতে হাঁটতে শুধু বোতল আর বোতল, মানুষ ফ্রি ফ্রি পানি বিতরণ করে, আপনার হাতে আপনার কাছে দেখবেন অনেকগুলো বোতল জমে যাচ্ছে। হ্যাঁ, 4টা 5টা করে বোতল জমে গেছে, এগুলো খালি করার পরে এই বোতলগুলো নিয়ে আপনি হারামে যাবেন, যখন নামাজ পড়তে যাবেন বোতলগুলো নিয়ে চলে যাবেন হারামে। আপনি যখন ওখানে জমজম খাবেন, জমজম বোতলে পুরে নেবেন, পুরে নিয়ে বোতলগুলো আপনার ওই কাঁধের যে হোয়াইট ব্যাগটা আমরা দিয়েছি সেই হোয়াইট ব্যাগের মধ্যে নিয়ে হোটেলে ব্যাক করবেন এবং আপনার বিছানার পাশে রেখে দিবেন। খাওয়ার সময় পানি ওখান থেকে খাবেন। আপনি জমজমে পানি থাকতে কেন আপনি এই যে মিনারেল ওয়াটার খাবেন, তাই না? যতদিন আছেন পেট ভরে জমজম খাবেন ইনশাআল্লাহ, এবং আপনারা সবাই কালেক্ট করে নিয়ে আসবেন। এটা ক্লিয়ার করে দিচ্ছে, অনেকের কাছে একটা কনফিউশন থাকে যে খাবারের সাথে পানি আসতেছে না কেন। পানিটা ক্যাটারিং এ অন্তর্ভুক্ত না, যেহেতু পানি ওখানে ফ্রি, আপনি জমজম পানি পাচ্ছেন। খাবার আসার ক্ষেত্রে বিলম্ব হতে পারে, এবং আমাদের এবার একটু বিলম্ব হওয়ার সম্ভাবনা আছে। কেন? আমাদের এবার যেটা হয়েছে, আপনারা অনেকে খবর পাইছেন কিনা আমি জানি না, যে মার্কাজি সরি মিসফালা যেটা মদিনার যে এরিয়াটা, ইব্রাহিম খলিল রোড, এখানে প্রচুর হোটেল ভেঙে দেওয়া হয়েছে এবং প্রচুর হোটেলকে তারা ইয়ে করে দিছে, ঢেকে দিছে। মানে এখানে আর কোনো রকম অপারেশন হবে না। এবং ওখানে কিছু কিছু কেটারিং সার্ভিসও পড়ছে, ছোট ছোট ক্যাটারিং গুলো আছে চিপা চাপায়, অনেকগুলো ক্যাটারিং সার্ভিসও বন্ধ করে দিছে। ফলে যারা একদম ইব্রাহিম খালিল রোডে যারা ক্যাটারিং সার্ভিস পরিচালনা করতো, তারা অনেকেই তাদের ক্যাটারিংটা শিফট করে একটু দূরে নিয়ে যেতে হয়েছে, ইব্রাহিম খালিল রোড থেকে একটু দূরে নিয়ে যেতে হয়েছে, ধরেন 1.5 কিলোমিটার 2 কিলোমিটার দূরে নিয়ে গেছে। তা ওখান থেকে তারা যখন 3 বেলা খাবার সার্ভ করতে আসবে, তখন যেটা হবে যে হজ মৌসুমে প্রচুর ভিড় থাকে, গাড়ির প্রচুর চাপ থাকে, তারা তো ওই যে মিনি ট্রাক করে খাবার নিয়ে আসে, মিনি ট্রাক মিনি ভ্যান করে খাবার নিয়ে নিয়ে তারা বিভিন্ন হোটেলে এটা সাপ্লাই করে। এটা শুধুমাত্র আপনার জন্য ডেডিকেটেড চলে আসতেছে এরকম না, প্রত্যেকটা হোটেলে দেখা যাবে, না একটা ক্যাটারিং সার্ভিস দেখা যাবে কি ইব্রাহিম খলিল রোডে 15টা হোটেলের মানে ইয়ে নিয়ে রাখছে, কন্ট্রাক্ট নিয়ে রাখছে, ওই 15টা হোটেলে সে খাবার পৌঁছায় দিবে। তাহলে এই যে তার 15টা হোটেলে খাবার পৌঁছানো, 1.5 কিলোমিটার 2 কিলোমিটার দূর থেকে জ্যাম ঠেলে আসা, এইসব ক্ষেত্রে দেরি হয়ে যাওয়াটা একেবারেই স্বাভাবিক। এই জন্য আমরা একটু ধৈর্য ধারণ করব। অবশ্যই আমরা এখানে সবর করব যে আমার দেরি হচ্ছে কেন, কারণ দেরি হওয়ার রিজন আছে। কারণ বিনা কারণে কেউ আপনাকে না খাওয়ায় রাখবে না, না আমরা রাখবো না, না ক্যাটারিং। যেটা হয় সেটা হচ্ছে অনেক সময় এই যে জ্যামের কারণে কিংবা গাড়ির যে প্রেসার, হাজ মৌসুমে স্পেশালি খুবই প্রেসার থাকে, এই কারণে যেটা হয় যে অনেক সময় লেট হয়ে যেতে পারে। লেট হলে আপনারা সবর করবেন, নক দিবেন যে ভাই খাবার তো এখনো আসে নাই। তাহলে আমিও জানলাম যে খাবার এখনো পৌঁছায় না ঠিক মতো, আমিও খোঁজ খবর রাখবো সারাক্ষণ, ভাই তুমি কোথায়, আমার তো হাজির এখনো খাবার পাই নাই। তো এই বিষয়টা জাস্ট মাথায় রাখবেন। মানে আমাদেরকে হেল্প করবেন, আমাদেরকে ব্লেম করে লাভ নাই। মানে যে আমাকে যেটা করেন যে ব্লেম করে, ধুর মিয়া আপনি খাবার দিতে পারতেছেন না আমাকে, অথচ ওইটা তো আসতে পারতেছে না। দেখা যাবে কি হজের কারণে হয়তোবা মিস ফালোডারের লাস্ট মাথায় পুলিশ বলছে আর গাড়ি ঢুকতে দিব না, হঠাৎ করে তার পুলিশের মাথায় ঢুকছে, সে গাড়ি ঢুকতে দিবে না। তাহলে সে কি করবে, ক্যাটারিং ওখান থেকে সে হয়তোবা ক্যাটারিং গুলো খাবার হাতে নিয়ে নিয়ে ওর ভলান্টিয়ার দিয়ে সে বিভিন্ন হোটেলে পাঠাবে। তাহলে এটা অবশ্যই টাইম বেশি লাগবে, আরো টাইম কনজিউমিং হয়ে যাচ্ছে। এটার জন্য কি সে দায়ী না আমি দায়ী? হ্যাঁ, এখানে দায়ী একজন, সেটা হচ্ছে পুলিশ। এখন কি আমি পুলিশের বিরুদ্ধে গিয়ে অভিযোগ করব? সুযোগ নাই আমার। তো এই জন্য আমরা যেটা করব, একটু অস্থির হব না, আমরা জানাবো যে ভাই দেখেন আমার রুমে এখন খাবার আসে নাই, কিংবা আমরা খাবার পাই নাই। এরপর আমরা এটার সলিউশন করার চেষ্টা করব, বাট বিলম্ব হলে ধৈর্য ধারণ করব। মক্কা মদিনায় প্রচুর খাবারের দোকান আছে, আপনারা বের হলে দেখবেন হাতের ডানে বামে শুধু খাবার দোকান আর খাবার দোকান, দেশি বিদেশি বিভিন্ন রকম খাবার খেতে পারবেন, বাঙালি পাকিস্তানি ইন্ডিয়ান ওয়েস্টার্ন সব রকম খাবার পাবেন। তো যারা হয়তো বা একটু রুচি চেঞ্জ করার জন্য মাঝে মধ্যে বাইরে খেতে চান, খেতে পারেন। তবে যেটা করবেন, আপনি যদি কোনো একবেলা বাইরে খান, আপনার যে খাবারটা আসবে সেটা আপনি কোথাও সাদাকা করতে পারেন, আপনি হোটেলের বয়কে দিয়ে দিতে পারেন যে, ভাই তুমি আজকে এটা খেয়ে নিও। কিংবা আপনি ওটা নিয়ে বাইরে গেলেন, কোনো একজন হাজিকে দেখলেন যিনি হয়তো দুপুরবেলা খান নাই, তাকে দিলেন, সওয়াব হবে। নষ্ট করবেন না, ওয়াল্লাহি, আল্লাহর ওয়াস্তে খাবার নষ্ট করে অনেকে যেটা করে, আমরা দেখেছি, এক্সপিরিয়েন্স থেকে আমাদের দেখা, খাবারগুলো সে হয়তো বাইরে থেকে খেয়ে আসছে,
কিন্তু যেহেতু খাবার রয়ে গেছে সে করছে কি ওগুলা ডাম্পিং বক্সে ফেলে দিছে। প্রত্যেকটা হোটেলে দেখবেন যে বড় বড় ডাম্পিং বক্স থাকে, ওখানে উনি খাবার ফেলে দিছে। এটা নষ্ট করার তো কোনো অর্থ নাই। আপনি হজে গেছেন, আপনার গুনাহ করার মানে যে, এটা তো একটা গুনাহ তাই না, এই গুনাহটা আরো ইন্টেন্সিফাইড হয়ে যাবে তখন। আপনি এমন একটা সিচুয়েশনে আছেন, তো এটা করবেন না। আপনি খাবারটা খাবেন না আজকে, ওইটা নিয়ে বের হয়ে যাবেন, কিংবা যখন আসবেন রুমে, যখন দেখবেন আপনার খাবারটা আছে, একটু কষ্ট করে নিয়ে নিচে নামবেন। নিচে নিয়ে যদি কোনো অনেক সময় ওখানে অনেক নিডি পার্সন দেখা যায়, ওদেরকে দিয়ে আসেন। কিংবা আরেকজন হাজিকে দেখতেছেন হেঁটে যাচ্ছে, ভাই ধরেন, খান, দিয়ে দেন। এটা করলে বেস্ট। আর সর্বশেষ আজকে আমাদের আলোচ্য বিষয় বাস বিষয়ক। বাস বিষয় আপনাদের বেশ কিছু আলাপ আমাদের হয়ে গেছে অলরেডি, তারপরও বেশ কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্ট বলে দেই। যে বাস সার্ভিস আপনারা কিভাবে পাচ্ছেন, দেখেন যে এয়ারপোর্ট থেকে হোটেলে নিয়ে যাবে আপনাদেরকে। জিয়ারা হবে মক্কাতে, মক্কাতে জিয়ারা হবে। এরপর মক্কা থেকে মিনাতে নিবে হজের সময়, মিনা থেকে আরাফাতে নিবে, আরাফা থেকে মুজদালিফাতে আসবেন। এরপরে মুজদালিফা থেকে আপনি মিনাতে হেঁটে চলে আসবেন, মিনা থেকে আপনাকে যখন শেষ হবে হজ তখন আপনাকে মিনা থেকে আবার মক্কা নিয়ে আসবে। তাহলে এইগুলো সার্ভিসগুলো আপনার মুআল্লেম কোম্পানির অন্তর্ভুক্ত, এগুলো সম্পূর্ণ মুআল্লেম কোম্পানির আন্ডারে। অর্থাৎ এই বাস কখন আসবে, কিভাবে আসবে, সবগুলো নির্ধারণ করে মুআল্লেম কোম্পানি। তো বাস সার্ভিস সৌদি মুআল্লেম এবং সৌদি সরকারের সম্পূর্ণ নিয়ন্ত্রণে, এখানে আমাদের কোনো হাত নাই। আমরা তাদেরকে বুকিং দিয়ে দিছি, তাদের পেমেন্ট যা করার করে দিছি। এখন যদি তাদের দয়া হয়, তারা আমাদেরকে টাইমলি সার্ভিস দিবে, তাইলেই দিবে। যদি তাদের দয়া না হয় তাহলে কিছু করার নাই। ব্যাপারটা আসলে এরকমই, শুনতে অড শোনালেও ব্যাপারটা এরকমই। তাদেরকে আমরা ফুল পেড করে রাখছি, তাদেরকে আমরা ফুল বুকিং করে রাখছি, আমাদের নামে বুক করা আছে। তারা যথাসময়ে আমাদেরকে এসে সার্ভিস দিবে, যখন আসবে তখনই আমরা সার্ভিসটা পাবো, এর আগে না। প্রতি 100 জন হাজির জন্য একটা করে বাস দেয় যখন আপনি মিনা যাবেন। আপনি যখন মক্কা থেকে মিনার দিকে যাবেন তখন প্রত্যেক 100 জন হাজির জন্য একটা করে বাস। এখন বাসে সিট ধরেন 50টার মতো, তাহলে আপনি 100 জন হাজির জন্য এই বাস কি পসিবল? পসিবল কিভাবে? সে দুইটা ট্রিপ দিবে। এই যে 45 থেকে 49টা আপনার সিট থাকে, তার মানে সে দুইটা ট্রিপ দিবে, বাকিটা দাঁড়া যাবে। একবার গিয়ে মিনাতে রেখে আসবে, একটা গ্রুপকে আবার ব্যাক করবে, ব্যাক করে আবার আপনাকে মিনাতে নিয়ে যাবে বাকি 50 জনকে। এইটা হচ্ছে তার বেসিক সিস্টেম। এখন এই যে প্রত্যেকটা ট্রিপ, এই ট্রিপগুলোর মাঝখানে আপনার 2-3 ঘন্টা গ্যাপ থাকবেই, আরো বেশি থাকতে পারে। মনে করেন প্রথম 50 জন নিয়ে গেছে, মিনায় রেখে আসছে, মিনা যাইতেই তো তার খবর হয়ে যাবে, কারণ ওই দিন থেকে জ্যাম শুরু। মানে এই জ্যাম আপনি আপনার লাইফে দেখেন না এরকম জ্যাম। রাস্তায় প্রচুর মানুষ, প্রচুর গাড়ি, সবগুলা স্ট্যান্ড স্টিল, যেন দাঁড়ায় আছে এরকম। ওই গাড়ি মানে 50 জনকে নামাই দিয়ে আবার আপনার কাছে আসা, আপনি বুঝতে পারছেন এটা কতটুকু হেক্টিক একটা সিচুয়েশন। এই জিনিসটা হবে সেখানে। এই জন্য আমরা বারবার করে বলছি আপনাকে হাঁটার অভ্যাস করতে। কারণ যদি এমন হয় যে আমি যেতেই পারতেছি না, তাহলে আমাকে কিন্তু হাঁটা দিতে হবে, উপায় নেই, যেহেতু আমার করার কিছু নাই এখানে। তো মিনার বাস সবার হোটেলের সামনে আসবে না। মিনার বাস একটা নির্দিষ্ট জায়গায় আসবে, যেখান থেকে সব হোটেল থেকে হাজিরা বের হয়ে ওই জায়গায় গিয়ে জমা হবে। তো এটা আপনি ওবার ওখানে বললেন না যে আমি কই আমার মিনার বাস তো আমার হোটেলের সামনে আসলো না। আপনার সামনে আসবে না, আপনাকে হেঁটে হেঁটে মিনার বাস যেখানে আছে সেখানে চলে আসতে হবে, আমরা আপনাদের গাইড করে নিয়ে যাবো ইনশাল্লাহ। আচ্ছা, সেকেন্ড ট্রিপে অনেক ক্ষেত্রে ড্রাইভার অপারগতা দেখা দেয়। মানে কি, ওই যে 100 জন হাজির ক্ষেত্রে যেটা বললাম, যে প্রথম 50 ট্রিপ দেওয়ার পরে সে হয়তো বা এদিকে আর নাও আসতে চাইতে পারে, সে বলবে না আমার আরো হাজি অন্যদিকে আছে, আমি এখন ওইখানে যাব, আমি আজ জিয়ার দিকে কিছু হাজি আছে ওদেরকে আনতে যাব। কিংবা আমি আহ আজিয়াদ রোডে চলে যাব এখন, ইব্রাহিম কুল্লা আর ঢুকবো না আমি। এই ধরনের ঘাটতেরামি তারা করে। এগুলোর জন্য আমরা হয়তো বা মোয়াল্লাম অফিসে অভিযোগ জানাতে পারি, এতটুকুই আমাদের পক্ষে করা সম্ভব। কিন্তু তারা এই কাজগুলো করে। এটার জন্য যেটা হয়, আপনারা একটু জেনে রাখেন, কারণ এগুলো ইনফরমেশন গুলো আপনাদের জানা থাকলে আপনারা বেশি, আপনারা নিজেরাই ক্লিয়ার হয়ে যাবেন যেখানে ঘটতেছে কি। কারণ আমি ওখানে গিয়ে যদি আপনাদেরকে কিছু ইনফরমেশন শেয়ার না করে আপনি ধোঁয়াশার মধ্যে থাকবেন, আপনি বলবেন এটা করতেছে এটা কি আসলে, দেখবেন আমি দৌড়াদৌড়ি করতেছি বা আমাদের ভলান্টিয়াররা দৌড়াদৌড়ি করতেছে, আপনি বলবেন যে এটা হুদায় দৌড়াদৌড়ি করতেছে কেন, কি হইতেছে। এই বিষয়গুলোর কারণে আমাদের বাংলাদেশে অনেক এজেন্সি এখন করে কি, তারা প্রাইভেট বাস হায়ার করে। মানে তারা মুআল্লেম থেকে বাসই নেয় না। মানে মুআল্লেমকে বাস বাবদ যে পেমেন্ট আমরা করতেছি, ওই পেমেন্টটা তারা করেই না। তারা যেটা করে, তারা প্রাইভেট বাস ভাড়া করে। প্রাইভেট বাস ভাড়া করলে সুবিধা কি, সে আমার মতো করে চলবে, আমি যখন বলবো আসো সে আসবে, আমি যখন বলবো যাও সে যাবে। কিন্তু এটা করতে গিয়ে যেটা হয় যে প্রত্যেক হাজি বাবদ তাদের প্রায় 40 থেকে 50 হাজার টাকা পর্যন্ত বেশি খরচ হয়। এখন ওটা যদি হাজিরা দিতে রাজি হয় তাহলেই তারা করতে পারে, আদারওয়াইজ করে না। বাংলাদেশে অনেকগুলো বাস আছে এরকম। হয় না ওগুলা, সাধারণত বাস হয় না, ওগুলো হয় যে
4 জন বা 6 জনের ছোট ছোট গাড়ি, যেটা আমাদের রেন্টেকারের যে ধরনের ওই ধরনের গাড়ি হয় আর কি। এগুলো ওই ভিআইপি মুভমেন্টের জন্য অল্প কিছু মানুষজন এগুলো বুকিং করে, ওদের জন্য আলাদা করে করা হয় আর কি। হুম। তো এইটা আসলে তো সবার পক্ষে পসিবল না। আমি যদি এখন আপনাকে বলি যে আমি প্রাইভেট বাস হায়ার করবো, আপনারা দেন সবাই 30,000 টাকা 40,000 টাকা করে এক্সট্রা দেন, এখানে অনেকেই দিতে পারবেন না। হ্যাঁ। তো এই জিনিসটার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে যে ভাই দেখেন, বাসের এই যে বিপদটা হয়, বাসের শিডিউল বিপর্যয়, বাসের আহ, দাঁড়িয়ে থাকা, মানে প্রচুর জ্যাম, বাস দাঁড়াই আছে, ওই সময়টাতে আমি যদি দেখি যে আমার গন্তব্যে পৌঁছাতে রিস্ক হয়ে যাচ্ছে, আমাকে কিচ্ছু করার নেই, আমাকে হাঁটা দিতে হবে। ওইটার জন্য আপনাকে প্রস্তুতি রাখতেই হবে। ঠিক আছে? আপনি বলবেন না যে ভাই আমি হাঁটতে পারি না, এখন আমি কি করব, আমার হাঁটলে ব্যথা লাগে। এখন আপনার রিস্ক হয়ে যায়। আপনি হয়তো বাসে বসে থাকতে পারেন, রিস্ক নিয়ে বাসে বসে থাকতে পারেন যে ঠিক আছে দেখা যাক কি হয়। কিন্তু যাদের হাঁটার মতো ক্যাপাসিটি আছে, বিশেষ করে যারা ইয়াং আছে আলহামদুলিল্লাহ, যাদেরকে আল্লাহ শক্তি দিয়েছেন, আমার তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আপনারা হাঁটার জন্য প্রিপারেশনটা বেশি রাখেন। হাঁটবেন, আপনারা হাঁটবেন, বাকিরা যারা একটু বয়স্ক হয়ে গেছেন, যাদের একটু হাঁটার সমস্যা আছে, তারা হয়তো বা বাসে অপেক্ষা করবেন। কিন্তু বাকিরা হাঁটার জন্য মানসিকতাটা রাখলেই ভালো হয়। এরপরে দেখেন, আহ, কারণ দেখেন ওই বাসের মাধ্যমে যেটা বললাম যে একই দিনে কম বেশি 20 লাখ মানুষ মিলে যায়। হ্যাঁ, কারণ একই সাথে 20 লাখ মানুষের মতো হজ করে, তখন ওই দিন কিন্তু 20 লাখের চেয়ে কম বেশি হয়। আরাফাতে গিয়ে 20 লাখ ক্রস করে ফেলে। বাট মিনাতে যে 20 লাখ মানুষ যাচ্ছে একই সাথে, মক্কা থেকে বা আজিজিয়া থেকে বা কাকিয়া থেকে, হ্যাঁ, তাহলে দেখেন এতগুলো মানুষের আসা যাওয়া, 20 লক্ষ মানুষ একটা নির্দিষ্ট গন্তব্যে যাচ্ছে আর আসতেছে। আপনি এটা ইন্টেন্সিটিতে বুঝতে পারতেছেন আশা করি। এটা তো আর মানে সোজা কোনো বিষয় না। তো এই জন্য এই 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 ধরনের জ্যাম লেগে যাওয়া বা এই ধরনের শিডিউল বিপর্যয় হওয়াটা স্বাভাবিক, না হওয়াটাই অস্বাভাবিক। তো এই জন্য আমরা একটা ধৈর্য ধারণ করব। বাসের টাইম টেবিল সম্পূর্ণ সৌদি সরকার এবং মোয়াল্লেমের অধীনে, এই ক্ষেত্রে সবর করা আবশ্যক, আমরা তখন আলাপ করলাম। ড্রাইভার বেশিরভাগ হয় মিশরি, আফ্রিকি, সিরিয়ার, অনেক ড্রাইভার আছে। এরা খুবই অধৈর্য হয়। আমি আপনাদের আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করছিলাম না লাস্ট সেশনে, যে আমার সাথে রীতিমতো তারা মানে মানে বদ ব্যবহার করছে, কিংবা বাঙালি হিসেবে একটা রেশিয়াল কমেন্টও করছে তারা। হ্যাঁ। তো এটা আসলে তারা তো আসে এই দেশে চাকরির জন্য আসে, লেবারের মতো আসে তারা। এই চাকরি একটা পেয়ে গেছে, হজ মৌসুমে তারা চাকরি পেয়ে গেছে ড্রাইভার হিসেবে। এই যেটা বললাম যে ড্রাইভার অনেকে নতুন, অনভিজ্ঞ, ম্যাপ সম্পর্কে ধারণা কম। এরা যেটা হয়, এরা আসে অন্য দেশ থেকে, আসে চাকরির জন্য আসে। হজ মৌসুম যেহেতু অনেক হায়ারিং হয় টেম্পোরারি, তারা পেয়ে যায়। কারণ দেখেন, এতগুলো মানুষের জন্য বাস আছে, ড্রাইভার কই? ড্রাইভার নাই তো। তো ড্রাইভার তখন তারা টেম্পোরারি হায়ার করে। তখন দেখা যায় কি অমুক তমুক, এই যে যারা মিশর থেকে আসে, এই আফ্রিকা থেকে আসে লেবারি করার জন্য, এদেরকে নিয়ে নেয় যে আসো তোমরা, ড্রাইভিং পারো, পারি, চলো। এখন ওই ড্রাইভাররা সব হয় তাদের ট্রেনিং দিয়ে করায়, অথবা তারা অন্য জায়গাতে ট্রেনিং নিয়ে আসে। এরা যেটা হয়, এরা খুবই রেকলেস। কারণ এর কোনো দায়বদ্ধতা নাই, সে তো আর ওভাবে হাজিকে সম্মান দেওয়া ওই ধরনের চিন্তা তার মাথাতেই নাই। তার মাথার টেনশন হচ্ছে সে কখন গাড়ি চালাবো, কখন বেতন নিব, এরকম তার মাথার টেনশন থাকে। এবং সেই যে বললাম না, মানে আমাকে সে একটা রেশিয়াল কমেন্ট করে ফেলছে যে বাঙালিকে সবগুলো এরকম হয়। তাহলে এই 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 বিষয়গুলো কেন হচ্ছে? এটা তো কোনো সাধারণ কেউ বলার কথা না, বাট সে কেন বলছে? কারণ তার আচার আচরণই ওরকম। তো এই ধরনের ড্রাইভারের সাথে আপনি কিভাবে এক্সপেক্ট করেন যে আমি মানে একটা সিভিল ডিসকাশনে যাব? হ্যাঁ, আমি যদি সে একটা ভদ্র ছেলে হইতো, তাহলে আমি তার সাথে হয়তো সিভিল ডিসকাশনে গিয়ে তাকে বলতাম ভাই তুমি এই টাইমে আসো, এটা করো সেটা করো। ম্যাক্সিমামই দেখা যায় কি এরকম, এবং তার ওই ম্যাপটা বুঝে না অনেক সময়। যেমন লাস্ট টাইম একবার এরকম হয়েছিল, একটা আমরা উমরায় গেছিলাম, যে আমাদের আমাদের হোটেলটা একদমই প্রাইম একটা হোটেল ছিল, একদম ওই যে কারণ গোল্ডেনের পাশেই ছিল, এ- এরজওয়ান, এরজওয়ান আর জাহাবি। এটা খুবই কমন একটা হোটেল, মানে ম্যাপে ঢুকলেই দেখা যায়। কিন্তু এই ড্রাইভার খুঁজেই পাচ্ছে না সে আমাকে। সে 3-4 রোড ঘুরে আসছে। কারণ কি, সে নিজেই জানে না, ম্যাপটা বুঝে না। ইভেন আরেকটা ঘটনা ঘটছিল, এক সিরিয়ান ড্রাইভার আমাদেরকে জিয়ারায় নিয়ে গেছিল মদিনাতে। সে ব্যাক করার সময় 3বার রাউন্ড দিছে একই রাস্তায়। আমরা প্রথমে বুঝি নাই। আমরা প্রথমে দেখতেছি কি সে রাউন্ড দিতে আছে, একই জায়গায় 2বার রাউন্ড দিল। কেন দিল? নাহিদ ভাইও ছিল তখন আমাদের সাথে। তখন উনি খেয়াল করলেন যে সে আসলে পথ হারায় ফেলছে। সে পথ হারায় সে বারবার ঘুরতেছে। তখন তাকে কি জিজ্ঞেস করলাম কি তুমি কি পথ হারাইছো, তখন সে স্বীকার করলো যে ভাই আমি আসলে রাস্তাটা চিনতেছিলাম না। তখন আমরা তাকে গুগল ম্যাপ বের করে বললাম যে তুমি এভাবে এই সাইড দিয়ে টানো। এরপরে সে এসে পৌঁছেছে। আমাদের আর্টুলে মাগরিবের নামাজ দিন গেছিল। তো এই এই সিচুয়েশনের জন্য তো আসলে মানে আমরা কেউ দায়ী না। এখন মোয়াল্লেম অফিস যাকে হায়ার করছে গাড়ি চালানোর জন্য, সে যদি ম্যাপ না বুঝে, সে যদি অভিজ্ঞ না হয়, এবং সে যদি ওয়েল বিহেভড না হয়, সময় জ্ঞান তার ঠিক মতো না থাকে, তাহলে তো ওর জন্য আমাদের বিপর্যয় হওয়াটা মানে অসম্ভব কিছু না।
ওই ক্ষেত্রে আমাদের এই জায়গাগুলোতে একটু সবর করতে হবে। আপনারা আমাদের উপর ছেড়ে দেবেন বিষয়গুলো, আমরা কিভাবে হ্যান্ডেল করি না করি এটা আমাদের ব্যাপার। কিন্তু আপনারা ওখানে গিয়ে কখনো এটা নিয়ে অস্থির হবেন না, টেনশন করবেন না, বিশেষ করে কমেন্ট করবেন না। অনেকে মানে নিজেরা নিজ উদ্যোগে চলবে, ভাই কি হয়েছে দেখি আমি আসেন ভাই দেখি কি সমস্যা। আপনি হেল্পিং মেন্টালিটি নিয়ে আসেন সেটা ভালো, কিন্তু আপনি যদি ওখানে আমাদের ম্যানেজমেন্টে গিয়ে মাতব্বরি করেন তখন এটা সমস্যা। এটা অনেকে করতে চান, আমি বলছি না আপনারা কেউ করবেন, কিন্তু অনেকে যেটা করে সেটা হচ্ছে যে এটা নিয়ে অস্থির হয়ে যায়, কি ভাই আসতেছে না কেন, বাস কি সমস্যা, এইরকম হাবি যাবি। এটা তো আসলে আমাদের হাতে না। এই বাসের ব্যাপারটা মাথায় রাখবেন, ওই বাস ফেল করলে হাঁটার শারীরিক এবং মানসিক প্রস্তুতি রাখা একান্ত জরুরি। বিশেষ করে হজে, কারণ হজের আমার নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট জায়গায় থাকাটাই আমার হজ। এই জন্য আমি যদি দেখি যে বাসের জন্য ওয়েট করতে করতে আমার ওই নির্দিষ্ট টাইমে ঢোকা যাবে না, তাহলে কিন্তু আমি বিপদে পড়বো। তখন আমাকে হাঁটা দেওয়া ছাড়া গতি নেই। এবং সৌদি সরকার চাইতেছে আপনি হাঁটেন। আপনি গেলে দেখবেন যে প্রচুর পেডেস্ট্রিয়ান স্ট্রিট বানাইছে, মানে শুধুমাত্র মানুষ হাঁটার জায়গা, এটা আর কিচ্ছু চলবে না এখানে। আপনি দেখবেন অনেক টাইলসের মতো করেছে, টালি টাইলস করে রাখছে রাস্তায় রাস্তায়, এগুলোতে শুধু মানুষ হাঁটে। চারপাশে গাছ আছে, ভিতর দিয়ে হাঁটবেন। কেন? কারণ এতগুলা বাস সে আর দিতে পারবে না। 2030 সালের মধ্যে মোহাম্মদ বিন সালমানের বক্তব্য অনুযায়ী তার টার্গেট হচ্ছে 70 লাখ হাজি সে অ্যাকোমোডেট করবে। এখন 20 লাখ হয়, কম্পেয়ার করেন, নিজেই কম্পেয়ার করেন কি অবস্থা হবে। এখন 20 লাখ হয়, এই অবস্থা, গাড়ি ফেল করে, এই ফেল করে, সেই ফেল করে। যখন 70 লাখ এক জায়গায় হবে তখন কি অবস্থা হবে। তো মানে তাদের যে মাস্টার প্ল্যান সেখানে হয়তো বা আমি জানি না তখন কি চেঞ্জ আসবে, বাট আপনারা বুঝতে পারতেছেন যে তারা কোন দিকে আগাচ্ছে। তারা চাইতেছে যে এত বেশি গাড়ি টাড়ি দরকার নেই, তোমরা রাস্তা করে দিচ্ছে হাঁটার জন্য, হাঁটা ধরো। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের হাঁটতে হবে, হাঁটাটা জরুরি। ওই জন্য একটু প্রস্তুতি রাখবেন কিভাবে হাঁটাহাঁটি করা লাগে। তো এই ছিল আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু। আমাদের আজকে যেসব টপিক আমরা আলাপ করলাম, আমরা মূলত আমাদের এয়ারপোর্টে আশকানা হজ ক্যাম্পে আমাদের কাজ কি, হোটেলের ব্যাপারে আমাদের আইডিয়া কিরকম, কেটারিং এবং বাস নিয়ে আমরা আলাপ করলাম। আশা করি আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে যে হোয়াট টু এক্সপেক্ট অ্যান্ড হোয়াট নট টু এক্সপেক্ট। এই জিনিসটা আমরা ক্লিয়ার থাকলে আশা করি আমাদের আজকের সেশনটা আপনারা বুঝতে পারতেছেন। তো আজকের সেশন রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকে আপনারা করতে পারেন ইনশাল্লাহ। জি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমার একটা কোয়েশ্চেন হচ্ছে যে ওই চেক ইন লাগেজ কি এক ব্যাগ না দুই ব্যাগ? চেক ইন লাগেজ দুইটা ব্যাগ, আপনি 23 কেজি করে দুইটা ব্যাগ পাবেন, 46 কেজি। ও, তো এটা কি আমাদের কি নিজেদেরকে টানাটানি করতে হবে? টানাটানি বলতে বুঝি নাই। মানে এটা তো হোটেলে গেল, এরপর যখন আবার হোটেল থেকে মুভ করব তখন ওইটা কিভাবে নেওয়া নিজের, মানে আমরা নিজেদেরকে এটা নিতে হবে? প্রথমে প্রথমে রোড টু মক্কার থ্রুতে এটা আপনার হোটেলে চলে যাবে অটোমেটিক, আপনাকে এটা কোথাও থেকে আনতে হবে না, এটা হোটেলে চলে যাবে। আপনাকে জানানো হবে যে নিচে লাগেজ আসছে, লাগেজগুলো কালেক্ট করে নেন। আর যখন আপনি মক্কা থেকে অন্য কোথাও যাবেন, মদিনায় যাবেন ফর এক্সাম্পল, তখন জি। আপনাকে তো ওইটা বাস যখন আসবে তখন আপনার লাগেজ তো আপনাকেই নিয়ে আসতে হবে, তাই না? হয়তো ওখানে যারা কাজ করে হোটেল বয় তাদেরকে হয়তো আমরা কিছু টিপিং করতে পারি, যে টিপ দিয়ে তারা এটা হয়তো বোর্ডিং করে দিবে, বাসে ঢুকাই দিবে। বাট এটা ইউজুয়ালি এটা এটা খুব ডিফিকাল্ট কিছু না, অনেক বাঙালি থাকে তো। আপনারা অনেকেই আছেন অসুস্থ বয়স্ক, আমরাও তো মানে যারা থাকবে আমাদের ভলান্টিয়ার সবাই হেল্প করবে, কিন্তু ভাই মানুষ তো অনেক, তো সবার জি। কাছে হয়তো বা আমরা ওই সময় পৌঁছাইতে পারবো না। তা আপনারা যেটা করবেন, আপনারা যেমন আমি যতবার উমরায় গেছি আমি নিজে আমার হাজিদের সবকিছু আমি নিজেও টানছি, আবার আমাদের সাথে দেখা যাচ্ছে যারা একটু ইয়াং হাজি ওনারাও বলছে ভাই আমরা সহ ধরি, মানে নিজেরা নিজেরা করে ফেলছি। আবার যদি ওরকম সিচুয়েশন হয়, আপনি একটা বাঙালি একটা ছেলেকে হোটেল বয় বা ওকে জাস্ট ওকে যদি বলেন যে হাতে 10-20 রিয়াল দিয়ে যে ভাই একটু তুলে দাও না, তো দিবে, এটা কোনো মেজর অসুবিধা না। এইটা লাগবে আপনার, আমাদের তো আসলে স্থায়ী হোটেল, আমাদের হোটেল চেঞ্জ হয় না, মানে আমরা মক্কায় যতদিন থাকবো মক্কা থেকে মদিনায় যাওয়ার দিন শুধু আমরা হোটেল চেঞ্জ করব। তো এছাড়া আপনাদের হলো মুভমেন্টে তেমন প্যারা নাই, যদি অনেকের আছে এই শিফটিং প্যাকেজ ওগুলাতে অনেক প্যারা আছে, কিন্তু আমাদের স্থায়ী হোটেল। আর মদিনা থেকে এরপর আপনি যখন আবার মদিনা এয়ারপোর্টে যাবেন, তো যেদিন আপনি এখানে আশকোনা হজ ক্যাম্পে যেভাবে নিজের লাগেজ ডিল করতেছেন ওইখানেও ওরকম করতে হবে, কারণ এয়ারপোর্টের ভিতরে তো মানে আপনি যতক্ষণ পর্যন্ত লাগেজটা ইয়েতে হ্যান্ড ওভার না করতেছেন চেক ইন কাউন্টারে, ততক্ষণ পর্যন্ত তো আপনার লাগেজটা আপনাকে হ্যান্ডেল করতে হবে। ওখান তো আসলে কেউ হেল্প করারও থাকে না। তো এগুলা যারা জি, বুঝতে বিদেশে পারছি। আগে গেছেন যাওয়ার সময় ওনারা সবাই জানেন। আর জি। যাদের প্রথমবার তাদের জন্য একটু বললাম আর কি। জি, ঠিক আছে। জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
জি, ওয়ালাইকুম আসসালাম। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আহ, ভাইরা তো আশকোনা ক্যাম্পে ওনারা ওই যে পরে মানে ইহরামের কাপড় পরে ফেলবে। তো মেয়েদের ক্ষেত্রে আপনারা কি সাজেস্ট করেন, আমরা বাসার থেকেই কি পরে আসবো নাকি ওইখানে সুযোগ আছে চেঞ্জ করার? যে অবশ্যই, আপনি তো আসলে আপনার তো চেঞ্জ করার হিসাবে তো আসলে মেয়েদের কোনো কাপড় হয় না, হ্যাঁ। আপনাদের হচ্ছে যে যে কোনো কাপড়ই ইহরাম আপনারা নিয়ত করতে পারেন। তা আপনারা যেই কাপড়টা পরবেন ওইটা চেঞ্জ করার ইয়েতে যাইয়েন না। মেয়েদের জন্য হলে কাপড় চোপড় চেঞ্জ করা ইটস ভেরি ডিফিকাল্ট। আপনারা বাসা থেকেই প্রস্তুতি নিয়ে আসবেন, মানে আপনার যেহেতু কোনো ইহরামের কোনো নির্দিষ্ট কাপড় নাই, আপনারা আপনাদের পছন্দ মতো একটা পরিষ্কার কাপড় পরে আপনাদের মতো আপনারা চলে আসবেন। এরপর আপনারা ইহরামের নিয়তটা করবেন হচ্ছে যখন মিকাত অতিক্রম করবেন। আচ্ছা, জি, আচ্ছা। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম জি মাহির ভাই। ভাইয়া, সালাম। ওই যে ভাই আপনি কিছু পরশুদিন বলছিলেন যে জমজমের পানি নিয়ে আসার ব্যাপারে। তো আমার কিছু পরিচিত ওই ভাই ওনারা গত বছর ওনারাকে নিয়ে আসছেন বুঝছেন, সৌদি এয়ারলাইন্সেই। আসলে আমরা আত্মীয় স্বজনের জন্য অনেক সময় আনতে চাই। তো ওনারা নাকি মানে একটা লাগেজ আমরা 50টা বোতল নিয়ে আসছে এরকম। ভাই তো এইটা এরকম। ভাগ্যের ব্যাপার বুঝছেন, ওনার হয়তো বা মানে উনি বেঁচে গেছেন আর কি। তা আপনি, আমরা তো আসলে গাইডলাইনের বাইরে কথা বলতে পারি না। আমাদের যেটা গাইডলাইন এটাই আপনাদেরকে বলতে হচ্ছে। এখন মনে করেন এখানে যদি কোনো, এটাকে কি বলবো, চোরা বুদ্ধি থাকে বা ইয়ে থাকে, আপনি অ্যাপ্লাই করতে পারেন, কিন্তু এট ইউর ওন রিস্ক। কারণ কোনো কারণে যদি ওইটার কারণে আপনার লাগেজের কোনো ক্ষতি সাধন হয়, তখন তো আপনি ভাই আমাকে বলবেন যে আপনি আমাকে আগে সতর্ক করেন নাই কেন। হ্যাঁ, তো এই জন্য আমরা সতর্ক করে দিলাম। এরপরেও আপনারা যদি আনতে চান, মানে এট ইউর ওন রিস্ক, আপনারা আনতে পারেন। বলা যায় না, এক এক সময় এক এক রকম হয়। উমরাতে অনেক সময় কিছুই হয় না, হজের সময় অনেক সময় হয়, অনেক সময় হয় না। তা আমরা তো জানি না যে আমাদের অবস্থাটা কি হবে, এই আর কি। জি জি ভাই, আসলে এটার জন্য যে আমরা তো আসলে যাওয়ার সময় একটা লাগেজে আমাদের যা জিনিসপত্র হয়ে যায়। তো আমরা যদি ওইভাবে আনতে চাই, যদি আনতে পারি আর কি, তাহলে কি সাথে আমরা আরেকটা খালি লাগেজ নিলেই ভাই ভালো এক হয়, নাকি লাগেজ ওখানে নাকি পানি কিছু আপনি কার্টুন পাওয়া যায়? কখনো আনার চিন্তা করিয়েন না। এক লাগেজ পানি আপনি আনতে পারবেন না, আসলে ওইটা স্ক্যানিং এ ধরা পড়ে যাবে। সবাই যেটা করে, মানে এটা আমি যদিও ওপেনলি বলা ঠিক না, ওই কাপড় চোপড় যেই লাগেজে নিচ্ছে ওইটার মাঝখানে কিছু ছোট ছোট আধা লিটারের বা 500 ml এর যে বোতলগুলো আছে প্লাস্টিকের, ওগুলাকে পেঁচায়, কাপড় দিয়ে মোড়ায় পেঁচায় লাগেজের মধ্যে এদিক ওদিক ঢুকায় নিয়ে আসে। ব্যাপারটা বুঝছেন? কিন্তু আপনি যদি চিন্তা করেন যে এক লাগেজ শুধু আপনি পানি আনবেন, ওইটা যদি কোনো কারণে আপনি ধরা পড়েন, আপনাকে তো ভাই ওখানে এয়ারপোর্টে আপনাকে, মানে এমনও হতে পারে আপনার বিরুদ্ধে কেস ফাইল করে দিব। ব্যাপারটা বুঝছেন? মানে জি এক জি লাগেজ জি। পানি সে বলবে যে আচ্ছা এ তো ব্যবসা করবে এগুলো নিয়ে গিয়ে। হ্যাঁ সেটাই। জি। আচ্ছা, এটা ঠিক আছে এটা ভাই। এটা বেসিক্যালি মাহিত ভাই, এটা ইললিগাল, বুঝছেন? মানে যদি আমি আইনের ভাষায় বলি আর কি, যে এয়ারপোর্টের মানে সৌদি এয়ারলাইন্স এর যে আইন কানুন সেটার এগেনস্টে শরিয়াতে এটা ইলিগাল না, ইললিগাল। শরিয়াতে ইলিগাল না, সৌদি আইনে ইলিগাল। সৌদি সৌদি আইনের কথা বলছি আর কি, মানে এটা ইলিগাল, মানে আপনাকে যদি ধরতে চায় ধরতে পারবে, মানে আপনার কিছু বলার থাকবে না। এখন কেউ যদি আপনাকে অ্যালাউ করে ফেলে বা সে দেখেও না দেখার ভান করে, সেটা ডিফারেন্ট কেস। বাট আমাদের যেহেতু গাইডলাইন দিতে হবে, আমরা লিগ্যাল গাইডলাইনটা দিব যে আপনার জন্য এটা নট অ্যালাউড। আপনি হয়তো একটা দুইটা বোতল চিন্তা করতে পারেন যে আমি পেঁচায় নিয়ে আসলাম কোনো রকমে, ফেলে দিলে ফেলে দিল। কিন্তু আপনি যদি আপনি যেরকম একটা নাম্বার বললেন আপনার একটা আত্মীয় আছে, ওই ওই পরিমাণ চিন্তা করলে আমি বলবো যে না, ইটস এ নো নো। মানে আপনার জন্য রিস্ক, টু মাচ রিস্ক হয়ে যায় সেটা। জি 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 জি, ধন্যবাদ ভাই। আচ্ছা। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সাজিদ ভাই। আচ্ছা, এই ভাইয়ের মাহিদুজ্জামান ভাইয়ের কোশ্চেনের সাথে আমি একটু অ্যাড করি। আমি এরকম শুনছিলাম একজন করছিলেন, তো উনি যেটা করছেন সেটা হলো যে বোতলগুলো কালেক্ট করছেন, জমাইছেন। তারপরে ওই এয়ারপোর্ট থেকে একটা কম দামি কাপড়ের ব্যাগ কিনে নিয়েছেন, নিয়ে ওটার মধ্যে তুলে দিয়ে দিচ্ছেন, যে কনভেয়ার বেল্টে দিয়ে দিচ্ছেন, যদি আসলে আসবে নাইলে না আসবে। তারপরে ফাইনালি ওটা আসছে, যাই হোক। কিন্তু ওটা উনি এক্সপেক্ট করেননি যে আসবে। তো আমি যেটা জানতে চাচ্ছি যে এই যে ধরেন আমাদের দুইটা লাগেজ তো আছে, তার সাথে একটা যদি এক্সট্রা এরকম কাপড়ের ব্যাগ থাকে, তো সেইটার রেস্ট্রিকশন কি আছে কিনা, যে অলরেডি তো আমি দুইটা নিয়ে ফেলছি লাগেজ, তো এটার সাথে আবার একটা ছোট কাপড়ের ব্যাগ কেন আসলো, এরকম কোনো বিষয় কি আছে কিনা, এটা একটু যদি বলতেন। আমার কোশ্চেন কি বুঝতে ভাই পারছেন? আমি আপনার প্রশ্নটা যদি বুঝে থাকি, আমি একটা উত্তর দেই। সেটা হচ্ছে আপনার লাগেজের আমি কাউন্টস গুলো বলি, মানে আপনি টোটাল জি অ্যাকচুয়ালি একটা জার্নিতে একজন ব্যক্তি কি পরিমাণ লাগেজ বহন করতে পারবেন। আপনার জি চেক ইন কাউন্টারের জন্য আপনি দুইটা লাগেজ দিতে পারবেন। হ্যাঁ, দুইটা লাগেজ, জি এবং এক একটা মনে হয় কত, সাকিব 23 কেজি করে না?
23 কেজি। জি। হ্যাঁ, 23 কেজি করে দুইটা। 23 কেজি করে দুইটা লাগেজ, এবং এগুলো আমরা বলে দিচ্ছি 23 কেজি না, আপনি 22 কেজি করবেন। ঠিক আছে, 1 কেজি কম করবেন। তো 22 কেজি বা 23 কেজি হোয়াট এভার, আপনি দুইটা লাগেজ আপনি করতে পারবেন। এই দুইটা লাগেজ আপনি বোর্ডিং পাস নেওয়ার সময় চেক ইন কাউন্টারে দিয়ে দিবেন। এটা হচ্ছে আসার কথা বলতেছি, আর যাওয়ার পথে তো আপনি হজ ক্যাম্পেই দিয়ে দিবেন। জি। আর হচ্ছে যে আপনার হাতে একটা হ্যান্ড লাগেজ থাকতে পারবে, যেটা আপনি এয়ারপোর্টে কেবিন, সরি, ফ্লাইটের কেবিনে কেবিনে আপনি উপর মাথার উপরে রাখতে পারবেন। তো সেটা ছোট। হ্যাঁ, এগুলো হ্যান্ড লাগেজ গুলোর স্ট্যান্ডার্ড মাপ আছে, আমরা যে কিনতে পাওয়া যায়, সব জায়গাতেই আছে, মানে একদম ছোট লাগেজ গুলো আর কি। হ্যাঁ, ওগুলা আপনি, হ্যাঁ, এয়ারপোর্টে আবার এগুলোর মধ্যে আবার একটু বড় ছোট হয়ে যায়, আপনার চেষ্টা করবেন যে একদম ছোটটা নিতে। আবার বড়টা নিলে, কারণ এক এক ফ্লাইটের সাইজ এখন, তবে এটা এগুলো সৌদি এয়ারলাইন্স, এগুলো বড় বড় বিমান, তো এগুলাতে একটু মানে, তো আপনি ছোট লাগেজ গুলাই কিনবেন। হ্যাঁ, তো ওগুলা একটা নিতে পারবেন। এরপরে হচ্ছে যে আপনার হাতে আপনি একদম ছোট কোনো কিছু, ধরেন আপনি ল্যাপটপ, হ্যাঁ, মানে যেটা আমরা ব্যাকপ্যাক বলি আর কি, একটা ব্যাকপ্যাক আপনি সাথে চাইলে রাখতে পারবেন, বা ল্যাপটপের ব্যাকপ্যাক বলা যাবে না, ল্যাপটপের ব্যাকপ্যাকও রাখা যায়, সমস্যা হয় না। তো এই এই হচ্ছে একটা মানুষের জন্য টোটাল অ্যালোকেটেড লাগেজ। এখন এর বাইরে আপনার যদি চেক ইন লাগেজ 3টা হয়ে যায়, তখন সে একসেপ্ট করবে না। আবার কেবিনে নেওয়ার জন্য যদি লাগেজ একটার পরিবর্তে 2টা হয়ে যায়, তখনও সে একসেপ্ট করবে না। ব্যাপারটা বুঝছেন? জি। জি, বুঝতে পারছি। জি। জাযাকাল্লাহ। বারাকাল্লাহ ফিক। আর কোনো কোশ্চেন আছে? আচ্ছা, হ্যান্ড লাগেজের সাথে কি ল্যাপটপের ব্যাগ আলাদা নেওয়া যাবে না? হ্যাঁ ল্যাপটপ ভাই, নিতে হ্যান্ড হবে তো? লাগেজের সাথে আপনি একটা ল্যাপটপের ব্যাগ আলাদা নিতে পারবেন, ইনশাল্লাহ, সমস্যা হয় না। ইনশাল্লাহ। ওকে, তাহলে আজকে আমরা এখানে থামছি ইনশাল্লাহ। আমাদের নেক্সট সেশনটা আমরা চাইছি আগামীকালকে রাতে করতে আর কি, ইনশাল্লাহ। আশা করি সবাই তো ফ্রি আছেন, তাই না? জি, ইনশাআল্লাহ। আচ্ছা, ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ভাই, আসলে কি আমার আসলে একটা পরীক্ষা চলতেছে, আমি একটু সময় দিতে কষ্ট হয়ে যাচ্ছে আমার। তো আপনাদের এরকম সেশন কয়টা হবে ভাইয়া, আর এরকম আজকের মতো? আজকের মতো সেশন আরো তো অন্তত দুইটা হবে, 4 5। আপনার পরীক্ষা মানে শেষ কখন, কখন শেষ হবে? আমার পরীক্ষা, দুইটা পরীক্ষা আছে, 8 তারিখে শেষ হবে পরীক্ষা ভাইয়া। 4 তারিখে একটা, 8 তারিখে একটা। তো আচ্ছা আচ্ছা, এটা হবে আমরা না। আমরা চেষ্টা করব মানে, মানে 30 তারিখ, যেহেতু আমাদের 10 তারিখ ফ্লাইট, আমি চাচ্ছি যে মানে আর আগামী 2 4 দিনের মধ্যে সেশনগুলো শেষ করে ফেলতে আর কি। আহ, যদি আপনার ইয়ে হয়, আপনার যদি ওভারল্যাপ করে, তাহলে আপনি ভিডিওটা দেখে নিন আর কি, কাইন্ডলি। জি জি, ঠিক আছে ভাই, আমার একার জন্য তো সবার ইয়ে করার দরকার নাই। ঠিক আছে ভাই, সমস্যা নাই। আচ্ছা, ঠিক আছে। জি, ধন্যবাদ। মাহিদ ভাই, আসসালামু আপনি আলাইকুম। ভিডিও দেখে যদি আপনার কোনো প্রশ্ন থাকে, আপনি আমাকে ফোন দিয়েন, সমস্যা নেই, ইনশাল্লাহ। জি জি, অবশ্যই। ঠিক আছে ঠিক ভাই। আছে। ওকে। জাজাকাল্লাহ, ঠিক ধন্যবাদ। আছে, তাহলে আমরা আজকে এখানে থামছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।